আচ্ছা। তো আহ, এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু পড়ছি আসলে। এখন আমরা একটু দেখি আসলে যে কয়েকটা কয়েকটা টার্ম বাকি আছে। যেমন আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখেছি সেটা ছিল যে কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে, আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যত বাড়তেছে তত ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে। মানে বোঝাচ্ছি কার্ডিয়াক আউটপুটের সাথে রিলেটেড হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে রিলেটেড হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো এটা তো মতো ঠিক আছে, সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আমরা এতটুকু বলতে বুঝলাম। এখন আসেন যে হোয়াট ইজ মিন আর্টারিয়াল প্রেশার, ঠিক আছে, এন্ড হোয়াট ইজ পালস প্রেশার। দুইটা দুইটা টার্ম। তো মিন আর্টারিয়াল প্রেশার হচ্ছে সিস্টোল এবং ডায়াস্টোল মিলিয়ে 120 এবং 80 এর মাঝখানে একটা গড় একটা প্রেশার, মানে একটা মিন প্রেশার, যেটা আমার আর্টারিতে থ্রু আউট দ্য কার্ডিয়াক সাইকেল পারসিস্ট করে, সেটা হচ্ছে মিন আর্টারিয়াল প্রেশার। তার মানে মিন আর্টারিয়াল প্রেশার হচ্ছে সিস্টোল এবং ডায়াস্টোল মিলিয়ে, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ডায়াস্টোল মিলিয়ে এভারেজ, মানে তো ফুল 0.8 সেকেন্ড, কার্ডিয়াক সাইকেল কত 0.8 সেকেন্ড, তাই তো। তো এই 0.8 সেকেন্ডে আমার আর্টারি বা অ্যাওর্টাতে কি পরিমাণ প্রেশার থাকছে সেটা হচ্ছে মিন আর্টারিয়াল প্রেশার। এবং এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা টার্ম। মিন আর্টারিয়াল প্রেশার দেখা যায় যে আমরা জানি ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, তাই তো। ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে অনলি 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল হচ্ছে 0.5 সেকেন্ড। এটা কিন্তু এরকম, হ্যাঁ। তার মানে মিন আর্টারিয়াল প্রেশার, আমি যদি একটা ইকুয়েশন দেখাই আপনাকে, দেখেন তো এটা কি সেন্স মেক করে কিনা। মিন আর্টারিয়াল প্রেশার ইজ ইকুয়াল টু, যেহেতু বেশি সময় আমার হার্ট ডায়াস্টলে থাকতেছে বা এওরটা আর্টারি ডায়াস্টলের মধ্যে থাকতেছে, তার মানে কি হচ্ছে দেখেন, আমি যদি এরকম বলি যে 2/3 টাইম হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার আসবে, প্লাস 1/3 আসবে সিস্টোলিক ব্লাড প্রেশার। মেইন আর্টেরিয়াল প্রেশার হচ্ছে জাস্ট এই ইকুয়েশনটা আপনি এখন বসান, এটা 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 করে বসালে আপনি দেখবেন যে এটার ইকুয়েশনটা আসবে 93 মিলিমিটার অফ মার্কারির মতো। অর্থাৎ এটা হচ্ছে একটা নর্মাল মানুষের মেইন আর্টেরিয়াল প্রেশার। এটাকে আমরা অন্যভাবে ঘুরিয়ে পিছিয়ে লিখি যে সরি, এখানে যে আহ, উম, এটাকে আমরা ঘুরিয়ে পিছিয়ে লিখি এরকম ভাবে যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটাকে ঘুরিয়ে পিছিয়ে আমরা এটা লিখি। বা পালস প্রেশার, যেটা পালস প্রেশার হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের মধ্যকার ডিফারেন্স, সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা কিন্তু পালস প্রেশার, পালস প্রেশার জাস্ট ডিফারেন্সটা। তার মানে এটা আমরা বলতে পারি যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার পালস 1/3 অফ পালস প্রেশার, ঠিক আছে। অর্থাৎ আপনাদের এখন এই কথাটা যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট। অর্থাৎ মেইন আর্টারিয়াল প্রেশারের ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের এমফাসাইজ বা ইম্পর্টেন্সটা সব থেকে বেশি, ঠিক আছে। অর্থাৎ মেইন আর্টারিয়াল প্রেশারের মানে যেহেতু ম্যাক্সিমাম টাইম আমার আয়োটা আর্টারিগুলো ডায়াস্টলের মধ্যে থাকে, তাই তো। তার মানে ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা আমি একটু বেশি কাউন্টে রাখতেছি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই মেইন আর্টারিয়াল প্রেশারটা হচ্ছে এরকম 93 মিলিমিটার মার্কার, যেটা কিনা ডায়াস্টলিক ব্লাড প্রেশারের সাথে খুবই বেশি রিলেটেড, মোর দেন সিস্টোলিক ব্লাড প্রেশার, মেইন আর্টারিয়াল প্রেশারটা। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে থাকি, সেটা হচ্ছে আমার অর্গান পারফিউশনের জন্য, অর্থাৎ আমার কিডনি বলেন বা হার্টের নিজেরই বলেন বা আমার সেরেব্রামে বলেন, অন্যান্য সব জায়গায় অর্গানগুলোকে অর্গানগুলোতে আমার ব্লাড পারফিউশন হওয়ার জন্য, ব্লাড ফ্লো হওয়ার জন্য একটা মিনিমাম আর্টারিয়াল প্রেশার মেনটেন করতে হয়। যদি লেস দেন 60 মিলিমিটার অফ মার্কারি হয়ে যায় মিন আর্টারিয়াল প্রেশার, তখন কোনো অর্গান পারফিউশন হয় না। অর্থাৎ যেটা আমরা শকে পাই, ঠিক আছে। শকে যখন ব্লাড প্রেশার কমে যায়, আর ব্লাড প্রেশার কমতে কমতে যদি দুইটার গড় যদি মিন আর্টারিয়াল প্রেশার যদি লেস দেন 60 হয়ে যায়, তখন কিন্তু আমার কোনো ধরনের কোনো অর্গান পারফিউশন হয় না। অর্থাৎ অর্গানগুলোতে তখন ব্লাড যায় না, অর্গানগুলোতে কি হয়, অক্সিজেনেশন হয় না, ল্যাকটিক অ্যাসিডোসিস হয় আমাদের বডিতে, মানে যেটাকে আমরা বলি অনেক সময় মানে অ্যাসিডোসিস হয় একটা, ঠিক আছে। ল্যাকটেট পরিমাণটা বেড়ে যায়, অ্যানারোবিক রেসপিরেশন তখন শুরু হয়ে যায় সেলুলার লেভেলে। আচ্ছা, এটা গেল। তার মানে মিন আর্টারিয়াল প্রেশারটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিন আর্টারিয়াল প্রেশারটা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশারের সাথে ক্লোজ রিলেটেড। তার মানে ডায়াস্টলিক ব্লাড প্রেশার কাকে প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কে, ঠিক আছে। তার মানে মিন আর্টারিয়াল প্রেশার মোর যাচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশারের দিকে, যেটা টিপিআর এর সাথে রিলেটেড। পালস প্রেশার কি, পালস প্রেশার হচ্ছে এইটা। তার মানে এখন যদি আমি আপনাকে বলি, ধরেন এটা তোমার উপরে সিস্টোলিক ব্লাড প্রেশার,
আর নিচে হচ্ছে আমার এখানে যে ডায়াস্টলিক ব্লাড প্রেশার। আমি যদি বলি যে সিস্টোলিক ব্লাড প্রেশার যত বাড়বে পালস প্রেশার তত বাড়বে, এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার যত কমবে পালস প্রেশার তত বাড়বে, তাই তো? তার মানে সিস্টোলিক ব্লাড প্রেশার যত বাড়বে এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার যত কমবে, দুটার মধ্যকার ডিফারেন্স যত বাড়বে পালস প্রেশার তত বাড়বে। সোজা কথা। আমরা অনেক কিছু পড়বো পড়তে পড়তে যে কোনটাতে হাই প্রেশার পাওয়া যায়, কি পাওয়া যায়, কি না পাওয়া যায়। তো এর মধ্যে একটা জিনিস বলে রাখি আপনাদের, আমরা এন্ডোক্রাইন সিস্টেম গত মাসে পড়েছি। তো সেখানে আমরা একটা কন্ডিশন পড়ছিলাম যে হাইপার থাইরয়েডিজম। আপনাদের সবার মনে আছে যে হাইপার থাইরয়েডিজমে কিন্তু পালস প্রেশার বেড়ে যায়। কেন বেড়ে যায় আমি ওই ক্লাসে ডিটেলস আলোচনা করি। হাইপার থাইরয়েডিজম একটা কমন কজ যেখানে পালস প্রেশার বেড়ে যায়। হাইপার থাইরয়েডিজমে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যায়। তো আলটিমেটলি পালস প্রেশারটা বেড়ে যায়। এই জন্য বললাম যে হাইপার থাইরয়েডিজমটা হচ্ছে একটা কমন কজ যেটাতে কিনা আমাদের কি হয়, যে পালস প্রেশারটা বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এতটুক গেল। তো আমরা যদি এতটুকু কিছু বুঝে থাকি, আমি আপনাদের একটু আবার একটু ফার্স্ট এডে নিয়ে যেতে চাই। তো ফার্স্ট এডে আমরা এখন কিছু বিষয় দেখব। এখানে যাওয়ার আগে আমরা এখানে একটু দেখি, দেখেন আমরা আলফা, বিটা ওয়ান এবং বিটা টু দেখছি বিস্তারিত। কোথায় কি থাকে আমাদের মাথায় সেট হয়ে গেছে আশা করি। ডোপামিনটা একটু দেখে, ডোপামিন রিলেটেড, কারণ আমরা তো অ্যাড্রিনার্জিক পড়তেছি, অ্যাড্রিনার্জিকে কিন্তু ক্যাটেকোলামাইন দিয়ে কথা বলে, তাই তো? তো ক্যাটেকোলামাইনের মধ্যে অ্যাপিনেফ্রিন নপিনের পাশে ডোপামিনও আসে। আমরা একটা ডোপামিনটা হালকা পাতলা দেখতে হবে, কারণ এটা অ্যাড্রিনার্জিক ফার্মাকোলজির পার্ট, সিস্টেমের পার্ট। এখান থেকে আমরা জাস্ট ডি 1টা পড়বো, বাকি সব D2, D3, D4, D5 টোটাল 5টা থাকে, 5টা, বাকি 4টা মনে করেন যে দুনিয়াতে নাই। আমরা এখন D1 নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? তো D1টা হচ্ছে জি স্টিমুলেটরি টাইপ, ঠিক আছে? তার মানে যেহেতু আমি যে এখানে আমি বলছি যে যেখানে জিএস সেখানে স্মুথ মাসেলের রিল্যাক্সেশন হয়। তার মানে এই D1 এর ক্ষেত্রে আপনাকে একটা কথাই মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার যে রেনাল আর্টারির যে স্মুথ মাসেল আছে, অর্থাৎ রেনাল আর্টারি, আর্টারিওলস, মানে রেনাল ভেসেল, বিশেষ করে রেনাল আর্টারি এবং আর্টারিওল, ওদের ওইখানে খুব বেশি পরিমাণে D1 রিসেপ্টর থাকে। ঠিক আছে? তার মানে আপনি চিন্তা করেন যে ডোপামিন যদি রেনাল আর্টারি, আর্টারিয়াল D1 রিসেপ্টরকে বাইন্ড করে, তাহলে ওখানে রেনাল ভাস্কুলার স্মুথ মাসেলগুলো রিল্যাক্স হবে, আর্টারি এবং আর্টারিয়াল গুলো ডাইলেট হয়ে যাবে, রেনাল আর্টারি, আর্টারিয়াল দিয়ে বেশি বেশি ব্লাড ফ্লো হবে, সেটা কিডনিতে যাবে, মানে আলটিমেটলি ইউরিন বেশি বেশি প্রোডাকশন হবে, সেটা তো আমরা বলতে পারি, তাই না? তার মানে D1 রিসেপ্টরের মাধ্যমে রেনাল ভেসোডাইলেশন হয়, অর্থাৎ রেনাল আর্টারি এবং আর্টারিয়াল গুলো ডাইলেটেড হয়ে যায়, আমার কিডনিতে বেশি বেশি আরো ব্লাড যায়। তো আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স কমে যায়, তাই তো? সেটা একটা বিষয়। এখন আহ, আমরা যদি আহ, আবার একটু হোয়াইট বোর্ডে যাই। হোয়াইট বোর্ডে আপনি দেখবেন যে আমরা অনেক কিছু ডিসকাস করছি, অনেক 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 কিছু। তো অনেক কিছু ডিসকাস করার মধ্যে আমরা এইখানে আবার একটু ফেরত যাই, ঠিক আছে? দেখেন আমরা যদি এখানে একটু ফেরত যাই, তার মানে আপনি দেখেন যে আলফা ওয়ান কি করে। আমরা একটু সোজা কথা করবো, আমরা অনেক কিছু পড়ছি। তো আলফা ওয়ান সোজা কথা কি করে, ভেসো কনস্ট্রিকশন করে আমার মোস্ট অফ দা আর্টারিওল গুলো বা আর্টারি গুলো, ঠিক আছে? তাহলে ভেসো কনস্ট্রিকশন করে। আর বিটা টু কি করে ভাই, দেখেন স্কেলেটাল মাসেলের এবং হার্ট, ঠিক আছে? আমার বডিতে স্কেলেটাল মাসেল কিরকম আছে বলে তো, মানে এটা কি, এটার পরিমাণ কতটুকু? আমি যদি কোয়ান্টিটি বলি, বাল্ক বলি স্কেলেটাল মাসেল, সেটা কি আসলে কম নাকি বেশি? আমার হাত ধরেন, পা ধরেন, লেগ, থাই, আর্ম, ফোর আর্ম, হ্যান্ড, পরে হচ্ছে যে আমার ওই যে ফুট, ঠিক আছে? পরে আরো অনেক, আমার ট্রাঙ্কেও তো মাসেল আছে, স্কেলেটাল মাসেল আছে, তাই না? তার মানে আপনি দেখেন যে আপনার বডিতে স্কেলেটাল মাসেল একটা সিগনিফিকেন্ট একটা মানে পরিমাণ, মানে আমার যত বডিতে যত ধরনের মাসেল আছে উম, এর মধ্যে স্কেলেটাল মাসেলের পরিমাণটা অনেক বেশি, ঠিক আছে? এবং তার মানে এই স্কেলেটাল মাসেলে ভিতরে যে ব্লাড সাপ্লাই, সেই ব্লাড সাপ্লাই তো বেশি বেশি লাগবে, তাই না? যত বেশি থাকবে তত বেশি ওটাকে ব্লাড সাপ্লাই তো নিবে, তাই না? তার মানে আর্টেরিয়াল টু স্কেলেটাল মাসেল, আসলে এই আর্টেরিয়াল গুলোর সংখ্যা আমার বডিতে অনেক 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 বেশি। অন্যান্য সব জায়গায় আছে, কিন্তু এই জায়গাতে স্কেলেটাল মাসেল যেহেতু অনেক বড় একটা মানে অর্গান, তার মানে সেখানে আমার আর্টেরিয়ালের পরিমাণও বেশি। তার মানে এই আর্টেরিয়াল গুলোকে যদি আমি ডাইলেট করে দেই, তাহলে আমি বলতে পারি না আমার বডিতে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাওয়ার সম্ভাবনা আছে?
অর্থাৎ আমার বডির সিগনিফিকেন্ট পরিমাণ, সব আর্টারিয়ালের কথা বলি নাই, ধরলাম আমি আমার বডির 80% বা 70% যে আর্টারিয়াল গুলো আছে সেগুলো আমি কোনো কারণে ডাইলেট করে দিলাম বিটা টু রিসেপ্টর স্টিমুলেশনের মাধ্যমে বাই স্কেলেটাল মাসেল। ঠিক আছে, মানে স্কেলেটাল মাসেল ভিতরে যে আর্টারিয়াল গুলো ধরলাম এগুলো আমার বডির মানে অনেক বেশি পরিমাণে আর্টারিয়ালকে মানে মানে প্রতিনিধিত্ব করতেছে, এবং সেখানে যে বিটা টু রিসেপ্টর সেটা স্টিমুলেট হলে কি হয়, ওই আর্টারিয়াল গুলো ডাইলেটেড হয়ে যায়। তার মানে আমার বডির ম্যাক্সিমাম একটা পোর্শনের আর্টেরিওল ডাইলেশন হলে আমার বডির যে টোটাল যে রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনাদের যে বিটা টু রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয় তখন আমার এই যে জিনিসগুলো কি হচ্ছে, ভেসো ডাইলেশন হচ্ছে। সোজা কথা, আমি সোজা কথা বলতেছি, কি হচ্ছে, ভেসো ডাইলেশন হচ্ছে, ম্যাক্সিমাম ভেসেল গুলো আর্টেরিয়াল গুলো ডাইলেট হয়ে যাচ্ছে, এবং তার কারণে কি হবে, আমার বডির টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি হবে, ফল করবে। এটা একটা কনসেপ্ট, ঠিক আছে। আর যেটা আমরা একটু আগে পড়ছি আলফা ওয়ান, আলফা ওয়ানকে স্টিমুলেট করলে কি হয়, স্কেলেটাল মাসেলের আর্টেরিয়াল তো কনস্ট্রিক্ট হই, তার উপর আবার অন্যান্য ম্যাক্সিমাম অর্গানের আর্টারিগুলো কনস্ট্রিক্ট হয়। তাহলে আমি বলতে পারি এটা কি করে, ভেসো কনস্ট্রিকশন করে। এবং ভেসো কনস্ট্রিকশন করার মানে কি ভাই, যে ইনক্রিজড টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তার মানে আপনি দেখেন বিটা টু রিসেপ্টরকে স্টিমুলেট করা মানে হচ্ছে টিপিআর কমে যাওয়া, এবং আলফা রিসেপ্টরকে স্টিমুলেট করা মানে হচ্ছে টিপিআর বেড়ে যাওয়া। দ্যাটস দ্য কনসেপ্ট। ঠিক আছে, এখন আপনি আসেন আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে বিটা ওয়ান কে তাহলে কি হবে ভাই। বিটা ওয়ানের কাজ ছিল হার্টের উপর, হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন, কন্ডাকশন ভেলোসিটি, সবগুলোকে সে বাড়িয়ে দিবে। তার মানে সবগুলোকে বাড়ানোর মাধ্যমে সে কি করে, একটা জিনিস করে, সেটা হচ্ছে কি করে, কার্ডিয়াক আউটপুটকে বাড়ায় দেয়। তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়া মানে কি, সিস্টেমিক ব্লাড প্রেশার বাড়া, তাই তো। মানে দেখেন সিস্টেমিক ব্লাড প্রেশার বাড়তেছে, এখানে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, তাই তো, এটা হচ্ছে কথা। আর আমরা একটা কথা জানি যে যখনই টিপিআর কমে যায় আমার বডি রিফ্লেক্স মেকানিজমের মাধ্যমে সে কি করে, কার্ডিয়াক আউটপুটকে বাড়ায় দেয়। টিপিআর বেড়ে গেলে আমার বডি রিফ্লেক্স মেকানিজমের মাধ্যমে কি করে, কার্ডিয়াক আউটপুটকে কমায় দেয়। এবং এখানে যেহেতু কার্ডিয়াক আউটপুটকে বাড়াচ্ছে তার মানে রিফ্লেক্স মেকানিজমের মাধ্যমে কি হবে ভাই, সেম জিনিস, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি হবে, কমে যাবে। ঠিক আছে, তো আমরা এতটুকু পর্যন্ত অনেক কিছু বুঝছি আসলে, হ্যাঁ। তো আমরা এর সাথে আরেকটা রিসেপ্টর যোগ করলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি ডি ওয়ান, তাই তো। যে ডি ওয়ান রিসেপ্টর যখন স্টিমুলেট হয় তখন রেনাল আর্টারি গুলো ডাইলেট হয়, অর্থাৎ রেনাল আমি এখানে স্পেসিফিক করতেছি যে রেনাল ভেসোডাইলেশন, কারণ এটা একটা পার্ট, যে রেনাল ভেসোডাইলেশন হয়, তাই তো। তাহলে রেনাল ভেসোডাইলেশন যদি হয় আমি বলতে পারি না যে রেনাল আর্টারিয়াল রেজিস্ট্যান্স কমে গেছে, যদি অন্যান্য সবকিছুতে কমে আছে। আমি বলতেছি না যে যেহেতু একটা রেনাল আর্টারিতে শুধু কমছে রেজিস্ট্যান্স, আমি বলতেছি না যে এখানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, আমি এটা বলবো না, কারণ এটা হয় না এখানে। ঠিক আছে, একটা অর্গানের আর্টারিতে শুধু ডাইলেট হচ্ছে, বাকিগুলো তো আগের মতো আছে, তার মানে তো আমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তো, আমি বলবো চেঞ্জ হচ্ছে না। তার মানে রেনাল ভ্যাসোডাইলেশন হলে আমি একটা জিনিস বলবো যে রেনাল ব্লাড ফ্লো সেটা কি হবে, বাড়বে। অর্থাৎ রেনাল ভেসোডাইলেশন হলে আমার রেনাল ব্লাড ফ্লো বাড়বে। আমি এতটুকু পর্যন্ত পড়তেছি, ঠিক আছে, দ্যাটস ইট। তার মানে দেখেন এই যে আজকে যতটুকু পড়লাম তার সারমর্ম হচ্ছে এতটুকু, আমরা আরো পড়বো, কিন্তু এই সারমর্মগুলো এতটুকু পর্যন্ত আমরা যতটুকু পড়লাম এটা সারমর্ম হচ্ছে এতটুকু। এবং এই জিনিসটা আপনার মাথায় সেট করে ফেলতে হবে, কারণ এটা কনসেপ্ট, ঠিক আছে। এখানে তো এটা বাড়ে এটা কমে, এটা তো কোনো সেন্স মেক করে না, তাই না? তো এটা হচ্ছে কনসেপ্ট। এখন আমরা আরো ডিটেলসে পড়বো, আর একটু ভিতরে যাব, যে আমরা স্পেসিফিক কিছু সিম্প্যাথোমাইমেটিক ড্রাগে চলে যাব, ঠিক আছে, যারা রিসেপ্টরে গিয়ে এই কাজগুলো করে, বাড়ায় কমায় এটা করে। ঠিক আছে, এরা কিন্তু এক রিসেপ্টরের কাজ করে না, সব রিসেপ্টরে কাজ করে, কোনোটা এক রিসেপ্টরে বেশি কাজ করে, কোনোটা এক receptor কম কাজ করে। তো এইটির কারণে আমার হিমোডাইনামিক্সে কি কি চেঞ্জ হয় না হয় আমরা এখন একটু সেটা দেখব। ঠিক আছে, এখন আসল জিনিসে যান, যেটা নিয়ে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। ঠিক আছে, আমি এখন সেটাতে যাচ্ছি। আপনি যদি দেখেন, আহ, আমি যদি কয়েকটা টার্মিনোলজি দিই আপনাকে, টার্মিনোলজি মানে, আমি এটা রেড কালার দিয়ে রাখতেছি, লাইক ধরেন আমি বললাম একটা টার্মিনোলজি দিলাম যে সিস্টেম ভ্যাসকুলার রেজিস্ট্যান্স বাদ দেন, টোটাল ভেক্টর রেজিস্ট্যান্সটা লিখি। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স,
কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট, আর একটা আমি ডাইমেনশন দিলাম যেটা রেনাল ব্লাড ফ্লো। ঠিক আছে, অর্থাৎ আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ড্রাগের সাথে এই চারটা প্যারামিটার কিভাবে চেঞ্জ হয় আমরা সেটা একটু দেখবো। ঠিক আছে, আর এর সাথে ধরুন আমি আরো কিছু জিনিস এড করবো, যেমন যেমন একটা হচ্ছে কি মেইন আর্টেরিয়াল প্রেশার, আর একটা হচ্ছে কি পালস প্রেশার। আমরা এই যে ছয়টা আমি মানে টপিক মানে ডাইমেনশন করলাম, এই ডাইমেনশন গুলো আমরা দেখবো কোনটার ক্ষেত্রে কিভাবে কি চেঞ্জ হয় না হয়। ঠিক আছে, আমরা জাস্ট এখন মিলাবো। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম কনসেপ্ট পড়া হয়ে গেছে। তার মানে আমরা এখন দেখি যে আসলে আমাদের বডিতে একটা ক্যাটেকুলাম মানে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন তিনটা আছে, তাই তো? তো আমি শুরু করতেছি ডোপামিন থেকে। ডোপামিন আমার বডিতে কিভাবে কাজ করে, ঠিক আছে? যারা আন্ডার গ্রাজুয়েট আছেন তারা আরো ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে, কারণ আমাদের আইটেম এগুলো জিজ্ঞেস করে, আমাদের কার্ড টার্মে প্রফে এগুলো থেকে কোশ্চেন আসবে, এছাড়া কোশ্চেন হবে না। ঠিক আছে, রিটেন কোশ্চেন, ভাইবা কোশ্চেন। ঠিক আছে, তো তারা একটু কান খুলে রেখে শুনে রাখবা। সেটা হচ্ছে আমি যদি আপনাকে বলি যে প্রথমে ডোপামিনের ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে আপনি দেখেন। ডোপামিন, তো ডোপামিন একটা ক্যাটেকোলামাইন, হ্যাঁ। তো ডোপামিনের ক্ষেত্রে দেখা যায় যে ওর নিজের একটা রিসেপ্টর আছে যেটা হচ্ছে ডোপামিনের জন্য স্পেসিফিক। ঠিক আছে, এটার নামটা কি আমরা একটু আগে পড়ছি, যেটা হচ্ছে D1, মানে যেটা আমার হিমোডাইনামিক্সের সাথে রিলেটেড আর কি। ডোপামিনের তো পাঁচটা রিসেপ্টর আছে, তো এর মধ্যে আমরা এখান থেকে একটা রিসেপ্টর পাবো, সেটা হচ্ছে কি D1। তার মানে ডোপামিন, আমি যদি আমার বডিতে যদি আমি যদি বলি যে আমার বডিতে ডোপামিন খুবই কম পরিমাণে আছে, ঠিক আছে, তো খুবই কম পরিমাণে থাকলেও তার যে নিজের রিসেপ্টর গুলো আছে সেগুলোতে সে বেশি কাজ করবে। কারণ একটা জিনিস ডোপামিন, তার নিজস্ব কিছু রিসেপ্টর আছে, যেটা কি পাঁচটা আছে, এর মধ্যে আমি একটার কথা বললাম যেটা আমার সাথে রিলেটেড পড়াশোনার সাথে। তো ডোপামিন যত কম কনসেন্ট্রেশনই থাকুক না কেন সে সবসময় তার নিজের ঘরে থাকবে, সে তার নিজের রিসেপ্টরের সাথে বাইন্ড করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা একটা কথা। ডোপামিন আমার বডিতে যত কম থাকুক, যত বেশি থাকুক, যত পরিমাণে থাকুক, সে আগে গিয়ে খুঁজবে কাকে? তার নিজের রিসেপ্টর, কাকে? D1 কে। ঠিক আছে, এখন দেখা যায় যে ডোপামিন আমার বলতে যত কম থাকুক, যত কম থাকুক, যত কমই থাকুক না কেন, যত লো ডোজে থাকুক, ডোপামিন সবসময় প্রথমে যে যাকে খুঁজে সে হচ্ছে তার নিজের রিসেপ্টর। নিজের রিসেপ্টর কোনটা ভাই? D1। অর্থাৎ আমার বডিতে যদি খুব খুবই লো ডোজে থাকে, সে আগে গিয়ে যেটার সাথে বাইন্ড করবে, মানে আমি যে বললাম আমার বডিতে একটা ডোপামিন মলিকুল আছে, আমি জাস্ট কথার কথা বলতেছি, একটা ডোপামিন মলিকুল আছে, ও গিয়ে আগে D1-এই বাইন্ড করবে, মানে ওর রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তাহলে D1-এ যদি বাইন্ড করে ইফেক্টটা কি হয়? আমরা জানি যে রেনাল ব্লাড ফ্লোটা বেড়ে যায়, এটা হচ্ছে কথা। এখন মনে করেন আমি ডোপামিনের ডোজটা আরেকটু বাড়াইলাম, ঠিক আছে, যেটাকে কিনা আমরা বলি কি মডারেট ডোজ। ঠিক আছে, তো মডারেট ডোজে সে কি করে আসলে সেটা দেখেন একটু। মডারেট ডোজে দেখা যায় যে সে তার নিজের যে নিজের ঘরে যে গেছে সেটাতে চলে গেছে। ঠিক আছে, তার ঘর ফুলফিল্ড, তার ঘরে আর বাইন্ড করার দরকার নেই। তো এরপরে মডারেট ডোজে যে এক্সট্রা ডোপামিন থাকবে, তখন দেখা গেছে সেগুলো D1-এর সাথে তো D1-এর তো ঘর ফুলফিল হয়ে গেল, তাই না? D1-এর সাথে বাইন্ড করা আছে, আরো বেশি বাইন্ড করছে মডারেট ডোজে দেওয়ার পরে। তো এরপরে যে এক্সট্রা পরিমাণ ডোপামিন থাকবে, তখন দেখা যায় যে তার আরেকটা রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে, সেটা হচ্ছে বিটা 1। ঠিক আছে, অর্থাৎ মডারেট ডোজে সে D1-এও বাইন্ড করে, বিটা 1-এ বাইন্ড করে। তার মানে বিটা 1-এ যদি বাইন্ড করে ডোপামিন রিসেপ্টর, বিটা 1 মানে কি? বিটা 1 মানে হচ্ছে কি একটা জিনিস, কার্ডিয়াক আউটপুট বাড়া, শেষ কথা। ঠিক আছে, আর এখন আছেন আপনি আহ, আমি একটা লার্জ ডোজ দিলাম, তো লার্জ ডোজ দেখা গেছে যে সে D1 বিটা 1 কে ফুলফিল করে ফেলছে, এরপরে যে এক্সট্রা পরিমাণ ডোপামিন আছে সেগুলো দেখা গেছে যে আলফা 1 রিসেপ্টরের সাথে গিয়ে তখন বাইন্ড করে।
তার মানে তখন কি হবে, আপনার ভেসো কনস্ট্রিকশন হবে, অর্থাৎ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ঠিক আছে, এগুলো জাস্ট আমি বলতেছি, ঠিক আছে, আমি এগুলো মিলাবো পরে, একটু পরে মিলাচ্ছি। ঠিক আছে, তার মানে লো ডোজে সে শুধু ডি1 এ কাজ করে, মডারেট ডোজে কাজ করে D1 β1 এ, লার্জ ডোজে কাজ করে D1 β1 α1 এ। এখন আমি থার্ড ইয়ারের যারা আছো তাদের কাছে একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আমাকে তোমরা একটু আনসার করবা, ঠিক আছে? সেটা হচ্ছে হোয়াই লো ডোজে সে ডি1 এ কাজ করে, মডারেট ডোজে সে কেন আবার D1 β1 দুইটাতে কাজ করে, লার্জ ডোজে কেন তিনটাতেই কাজ করে? মানে এটা কারণটা কি আসলে, মানে কোন প্রপার্টির কারণে, রিসেপ্টর এবং লাইগ্যান্ডের প্রপার্টির কারণে তারা এই ডোজ ডিপেন্ডেন্ট একটা এফেক্ট প্রডিউস করে? মানে কি এটাকে বলা হয় কি ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট। আমরা এপিনেফ্রিনের ক্ষেত্রে দেখবো, পরে আপনার নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন সবকিছুর ক্ষেত্রে দেখবো আইসোপ্রোপানোল, যে ওরা একটা ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট দেয়। এর মধ্যে ডোপামিনটা হচ্ছে অন্যতম। ঠিক আছে, ডোপামিন এবং এপিনেফ্রিন এই ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্টটা খুব শো করে, বাকি এরা কম শো করে। তো এটাকে বলা হয় কি ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট। ঠিক আছে, তার মানে লো ডোজে ডোপামিন ডি1 এ তার নিজেরটাতে বাইন্ড করে, পরে আরো বাড়াইলে D1 এ, আরো বাড়াইলে β1 α আমার কথা হচ্ছে ওদের এই ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্টটা কিসের জন্য, ওরা কেন এইরকম একটা প্রপার্টি শো করে? এনিওয়ান প্লিজ। তোমরা কেউ কি মানে মানে যে কোনো একটা আইডিয়া শেয়ার করতে পারো, আমি তো এখন একটু পরে এক্সপ্লেন করব। মানে এটা আসলে এরকম ইফেক্টটা এটা কেন? কি ভাইয়া এমন যে লাইক রেনাল ব্লাড ভেসেলের উপরে মানে ডোপামিনের মানে কাজ করার অ্যাফিনিটিটা একটু ওইদিকেই বেশি এরকম কিছু, নাকি হয়তো ডোজ বাড়ার সাথে সাথে এটার কাজের ক্ষেত্রটা বাড়ে এরকম কিছু একটা? হ্যাঁ, ডোজ বাড়ার সাথে কাজের ক্ষেত্র বাড়তেছে, কারণ হচ্ছে তোমার ওই রিসেপ্টর লেভেলে চেঞ্জ হচ্ছে, তাই তো? মানে এটা হুম। কোন মানে ফার্মাকোকাইনেটিক্স বা ডায়নামিক্স এর প্রপার্টির জন্য ওরা এরকম শো করতেছে? জাস্ট ওই ওয়ার্ডটা কি বা ওই টার্মিনোলজিটা কি, কোন প্রপার্টির জন্য, রিসেপ্টরের কোন প্রপার্টির জন্য? আপ রেগুলেশন ডাউন রেগুলেশন এরকম কিছু? আপরেগুলেশন ডাউনরেগুলেশন আসবো আমরা যখন অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগনিস্ট আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখানে আপাতত আপরেগুলেশন ডাউনরেগুলেশন আচ্ছা আসতেছে না, ঠিক আছে? তোমাকে আচ্ছা। ধন্যবাদ, তুমি অলরেডি তোমার কথাবার্তার মধ্যে এই এই টার্মটা ইউজ করছো, ঠিক আছে? তো আমি এটা এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তো আহ, আমরা এখন একটু দেখি আসলে, ঠিক আছে, যে এইটা আসলে কেন কেন লো ডোজে এটাতে কাজ করে, মডারেটে দুইটাতে কাজ করে, লার্জ ডোজে অনেকগুলোতে কাজ করে। দেখেন এখানে একটা একটা টার্ম, মানে একটা টার্মিনোলজি দিয়েই কারণেই ওরা এইভাবে শো করে এই জিনিসটা, সেটা হচ্ছে অ্যাফিনিটি। একটা রিসেপ্টরের অ্যাফিনিটিটা হচ্ছে সব থেকে বড় বিষয় এখানে। দেখেন অ্যাফিনিটি কি, আমরা কাইনেটিক্সে আবার এইটা পড়বো, এখন আমি আবার পড়াচ্ছি সেটা, যেটা হচ্ছে দেখেন অ্যাফিনিটি মানে হচ্ছে হাউ স্ট্রংলি এ লাইগ্যান্ড বাইন্ড উইথ ইটস রিসেপ্টর। লাইগ্যান্ডটাকে এখানে ডোপামিন, রিসেপ্টরটাকে ধরেন যে কোনো একটা রিসেপ্টর, ঠিক আছে? তো অ্যাফিনিটি হচ্ছে মানে হাউ স্ট্রং এ লাইগ্যান্ড বাইন্ড উইথ ইটস রিসেপ্টর, যত বেশি স্ট্রংলি বাইন্ড করতেছে দুইটা জিনিস, তাদের অ্যাফিনিটি সব থেকে বেশি। দেখা গেছে যে মানে আমি যদি ডোপামিনকে লাইগেন্ড চিন্তা করি, তখন দেখা গেছে যে ডোপামিন কিন্তু সব রিসেপ্টরে বাইন্ড করেছে, দেখেন যে আলফা বিটা ডোপামিন সবগুলোতে বাইন্ড করতে, কিন্তু আমার প্রশ্ন ছিল যে সে কেন লো ডোজে ডি1 কে গিয়ে আগে ধরতেছে, মানে ওর সাথে কেন বাইন্ড করতেছে? কারণ ডি1 এর অ্যাফিনিটি টুয়ার্ডস ডোপামিন সব থেকে বেশি। ঠিক আছে, অ্যাফিনিটি মানে হচ্ছে ওরা দুজন একসাথে কিভাবে স্ট্রংলি বাইন্ড করতেছে, ঠিক আছে? যদি আহ তাহলে যার অ্যাফিনিটি সব থেকে বেশি, যে একটা লাইগেন্ডের প্রতি সব থেকে বেশি আকর্ষণ দেখায়, অ্যাফিনিটি দেখায়, সে আগে গিয়ে ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট। তো অ্যাফিনিটিটা কি? অ্যাফিনিটি হচ্ছে এটাই যে কত স্ট্রংলি দুইটা জিনিস একসাথে কিভাবে জোড়া লাগতেছে, তাই তো? তো ডি1 এর দেখা যায় যে অ্যাফিনিটি টুয়ার্ডস ডোপামিন সব থেকে বেশি, যত অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আছে আলফা বিটা তার সাথে ডোপামিন, আমি সব রিসেপ্টরকে একসাথে করি, এই সবগুলো রিসেপ্টরে দেখা যায় যে এর মধ্যে ডোপামিন রিসেপ্টর গুলোর ডোপামিনের প্রতি অ্যাফিনিটি সব থেকে বেশি। ঠিক আছে, তো অ্যাফিনিটি বেশি দেখেই যত কম ডোজে আমি দিই, একটাও যদি দিই আগে গিয়ে, যা যে রিসেপ্টর তার প্রতি আকর্ষণ বেশি দেখায় সে তো গিয়ে তার সাথেই বাইন্ড করবে, তাই না? এটা ইটস নট নেসেসারি লাইক ডোপামিন দেখে ডোপামিন রিসেপ্টর সাথে গেছে। আমরা যদি এপিনেফ্রিন নরএপিনেফ্রিন চিন্তা করি, ঠিক আছে? আপনি দেখেন অ্যাপিনেফ্রিন, অ্যাপিনেফ্রিন যেটা দেখা যায়
তার বিটা রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি আলফা রিসেপ্টরের থেকে বেশি। ঠিক সেম ভাবে আবার নরএপিনেফ্রিন দেখা যায় যে আলফা রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি তার বিটা রিসেপ্টর থেকে বেশি। এবং এই কারণে দুনিয়া উলটপালট হয়ে যাচ্ছে। আমরা এই কারণে একটা জিনিস নরএপিনেফ্রিন দিতে পারি, আরেকটা জিনিস এপিনেফ্রিন দিতে পারি, আরেকটা জিনিস নরএপিনেফ্রিন দিতে পারি না, এপিনেফ্রিন দিতে পারি। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করবো এখন। কিন্তু এই যে চেঞ্জ গুলো হচ্ছে, এটা একটা প্রিন্সিপালের কারণে, সেটা হচ্ছে অ্যাফিনিটি। একটা রিসেপ্টরের অ্যাফিনিটি যে পার্টিকুলার জিনিসটার উপরে বেশি থাকে, আমি ড্রাগ দেওয়ার পরে পরিতে আগে গিয়ে ওই ইফেক্টটাই সে প্রডিউস করবে, কারণ রিসেপ্টর আগে সে ওইটাকে বাইন্ড করে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অ্যাফিনিটির জন্য হয়, রিসেপ্টরের অ্যাফিনিটি প্রিন্সিপালটার জন্য আমরা এই ইফেক্ট গুলো পাচ্ছি। ঠিক আছে, তার মানে ডোপামিনে দেখেন আপনার এই এই কাহিনীগুলো হচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি ডোপামিন থেকে এতটুকু জানি, আমরা এখন একটু মিলাবো। ঠিক আছে, ডোপামিনের সাথে কি হয় না হয়। আপনি দেখেন, তার ডোপামিন লো ডোসে, মডারেট ডোসে, লার্জ ডোসে এই 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 কাজগুলা করতেছে। তার মানে ডোপামিন লার্জ ডোসের তিনটা কাজই করতেছে, রেনাল ব্লাড বাড়াচ্ছে, কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে, টিপিএরটাকেও বাড়াচ্ছে, তাই তো? এখন আসেন আপনি লো ডোজে কি করতেছে, আমি দুইটার ইফেক্ট দেখাবো আপনাদেরকে। একটা হচ্ছে ডোপামিন লো ডোজে এই যে 6টা প্যারামিটার আমি এখানে লিখলাম, এটাকে কিভাবে চেঞ্জ করে, এবং হাই ডোজে এই 6টা প্যারামিটারকে সে কিভাবে চেঞ্জ করে। তো সাপোজ ধরেন আমি প্রথমে লো ডোজটাকে আপনাকে দেখাই, যে সেটা হচ্ছে যে লো ডোজে সে কি করে। ধরেন আমি ডোপামিন করতেছি, দেখা যায় যে ডোপামিন লো ডোজে, ঠিক আছে, লো ডোজে সব থেকে বেশি অ্যাফিনিটি সে কোন রিসেপ্টরের প্রতি দেখায়, ডি ওয়ান এর উপর। এই যে দেখেন আপনি তখন, যেহেতু এই তিনটার উপরে রিসেপ্টর উপর বেশি কাজ করে, তখন আপনি এভাবে লিখবেন যে ডি 1 মোর দেন বিটা 1 মোর দেন আলফা। তার মানে একদম লো ডোজে দিলে সে ডি 1 এর সাথেই আগে বাইন্ড করবে, সব ডি 1 কে সে অকুপাই করবে, এবং তারপরে যদি কিছু থাকে হালকা হালকা একটু বিটা 1 এ কাজ করবে। এটা হচ্ছে লো ডোজে তার কাজ। অর্থাৎ লো ডোজে সে ডি 1 এই কাজ করবে, এটা আমি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে লো ডোজে যদি সে ডি 1 এর উপরে কাজ করে, ঠিক আছে, তাহলে ডি 1 এর উপর কাজ করলে আপনি ফার্স্ট প্যারামিটার ডি 1 কার উপর কাকে কন্ট্রোল করে, রেনাল ব্লাড ফ্লোকে। তার মানে ডি 1 এর উপর যদি সে কাজ করে, সে রেনাল ব্লাড ফ্লোটাকে কি করবে, বাড়াবে, তাই তো? তার মানে সে কি করতেছে, রেনাল ব্লাড ফ্লোটাকে বাড়াচ্ছে। আমি বাড়ানোটা লিখলাম, ঠিক আছে, এটা লিখলাম। এখন আসেন বাকিগুলো তাহলে কি হচ্ছে, বাকিগুলো আমরা একটু দেখি কি হচ্ছে না হচ্ছে। সেটা দেখেন, লো ডোজ মানে এই না যে শুধুমাত্র ডি 1 কে অকুপাই করলো, বিটা 1 কে আলফা 1 কে সে একদমই ধরবে না। ঠিক আছে, সে ডি 1 কে ধরছে ঠিক মতো, লো ডোজে ড্যানভার বাড়াই দিছে, ঠিক আছে, কিন্তু সে কিছু পরিমাণ বিটা 1 কেও অকুপাই করে, হালকা একটা ইফেক্ট, একটা মাইল্ড স্লাইট ইফেক্ট থাকবে তার বিটা 1 এর উপর, কারণ কিছু পরিমাণ বিটা 1 এর ইফেক্ট প্রডিউস হবে। ঠিক আছে, তাহলে বিটা 1 এর ইফেক্ট যদি কিছুটা ইফেক্টও প্রডিউস হয়, তার মানে আমি বলতে পারছি কার্ডিক আউটপুট একটু হলেও বাড়তেছে, আমি ধরতেছি যে একটু হলেও বাড়তেছে। তাহলে কার্ডিক আউটপুট বাড়তেছে, ঠিক আছে, আর এটা হচ্ছে নট সিগনিফিকেন্ট পরিমাণে কার্ডিক আউটপুট বাড়তেছে, আমি জাস্ট ধরতেছি যে একটু স্লাইটলি কার্ডিক আউটপুট বাড়তেছে। তাহলে কার্ডিক আউটপুট যদি স্লাইটলি বাড়ে, তখন আমার বডি চিন্তা করতে পারে যে এটা স্লাইটলি বাড়ছে, ঠিক আছে, আমি টিপিএটটাকে একটু কমাই দেই, অথবা আমার বডি এটা ভাবতে পারে যে না টিপিএট থাকুক, যা আছে তাই থাকুক, নর্মাল রাখতে পারি। ঠিক আছে, অর্থাৎ এটা ডিপেন্ড করে কার্ডিয়াক আউটপুট যদি আসলে একটু বাড়ে, তখন টিপিআর কমে যেতে পারে। কিন্তু কার্ডিয়াক আউটপুটে যদি বিটা 1 কে সে না ধরে, কার্ডিয়াক আউটপুটও বাড়বে না, আলটিমেট টিপিআর কি হবে, নর্মাল হচ্ছে। নর্মালটা হচ্ছে আমি ফ্ল্যাট একটা লাইন দিলাম, ঠিক আছে। অর্থাৎ আপনি দেখেন, ধরলাম কার্ডিয়াক বুটে বাড়ছে, তার মানে টিপিআরটা কি করছে, একটু ফল করছে, বাট টিপিআর আপনাকে বলতে পারে যে নর্মাল, নো চেঞ্জ, মানে নর্মাল না, মানে নো চেঞ্জ আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তাহলে কার্ডিয়াক আউটপুট যদি সে বিটা 1 কে ধরে, বিটা 1 কে ধরা মানে কি, হার্ট রেটও তো বাড়ানো, তাই না? সহজ কথা। তো বিটা 1 কে ধরা মানে হচ্ছে যে হার্ট রেটটাকেও বাড়ানো, তাই তো? তার মানে আপনি দেখেন যে কার্ডিয়াক আউটপুট একটু বাড়ছে, এরপর হচ্ছে যে আপনার টোটাল প্রেফারেন্সেস একটু কমছে, ঠিক আছে। তার মানে সিস্টেম প্রেফারেন্স যতটুকু বাড়ছে, টার্ন প্রেফারেন্স ততটুকু একটু কমলো। তার মানে মিন, তার মানে আপনার এখানে যদি আমি এটাকে আরেকটা জিনিস বলি যে সিস্টোলিক ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট মানে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর টিপিআর মানে হচ্ছে যে আপনার কি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তার মানে এসবিপি একটু বাড়লো, ডায়াস্টোলিকটা একটু কমলো। আপনি এখন আমার বলুন তো, মিন আর্টারি প্রেশার কি কোনো চেঞ্জ হবে? এটা একটু বাড়ছে, এটা একটু কমছে, এটা কোনো চেঞ্জ হবে, নো চেঞ্জ, নো সিগনিফিকেন্ট চেঞ্জ। পালস প্রেশার কি হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার একটু কমছে, তার মানে পালস প্রেশার কি হবে, হয় নো চেঞ্জ যদি ওগুলা চেঞ্জ না হয়, আর যদি বাড়ে কমে, তখন কি হবে, পালস প্রেশারটা বাড়বে। ঠিক আছে,
আপনারা দেখেন এটা বুঝতে পারছেন কিনা, কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করেন এখন, যে আমি এটা বুঝি না, ওইটা কেন ওইটা হইলো। এনি কোশ্চেন? আরেকবার এভাবে। আচ্ছা, আবার একটু। তার মানে দেখেন যে ডোপামিন লো ডোজে যে রিসেপ্টরটাকে ইফেক্টটা আমি পাবোই পাবো সেটা হচ্ছে ডি 1। ঠিক আছে? আর হালকা একটু বিটা 1 পাইতেও পারি, নাও পাইতে পারি। ঠিক আছে, পাইতে পারি, নাও পাইতে পারি লো ডোজে। তাহলে লো ডোজে ডি 1 কে ইফেক্ট আমি পাবোই পাবো। তাহলে ডি 1 এর ইফেক্ট পাবো মানে আপনি প্রথমে চিন্তা করতে হবে যে আমার রেনাল ব্লাড ফ্লোটা বাড়বে, কারণ সে রেনাল ভেসোডাইলেশন করে রেনাল ব্লাড ফ্লো বাড়বে। ঠিক আছে, এটা একটা বিষয়। কারণ লো ডোজে মনে করেন আপনি, আমি ধরলাম যে সে একটু পরিমাণে বিটা 1 কে নাড়া দিল, ঠিক আছে, মানে বিটা 1 কে স্টিমুলেট করলো। মানে বিটা 1 কে স্টিমুলেট করা মানে হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন, কন্ট্রাকশন ভেলোসিটি বেড়ে যাও। তার মানে হার্ট রেট একটু বাড়বে যদি নাড়া দেয়, তার সাথে কার্ডিয়াক আউটপুটও একটু বাড়বে। আর কার্ডিয়াক আউটপুট যদি একটু বাড়ে, ফিডব্যাক মেকানিজম আমার বডির টিপিআরটা কি হবে, একটু কমে যাবে। আর কার্ডিয়াক আউটপুট যদি না বাড়ে, হার্ট রেট না বাড়ে, টিপিআর কিছু হবে না। টিপিআর কি হবে, যে ফ্ল্যাট লাইন, নো চেঞ্জ। ঠিক আছে? মিন আর্টেরিয়াল প্রেশার দেখেন, কার্ডিয়াক আউটপুট একটু বাড়লো মানে সিস্টোলিক ব্লাড প্রেশার একটু বাড়লো, তাই তো? আর কার্ডিয়াক আউটপুট যদি একটু বাড়ে, টিপিআরটা একটু কমে যাবে, তার মানে ড্যাশ প্রেশার একটু কমে যাবে। তার মানে এইটা একটু বাড়ছে, এটা একটু কি হয়েছে, কমে গেছে, তাই না? তার মানে কি হবে, মিন আর্টারিয়াল প্রেশারটা কি হবে বলেন তো? একটা বাড়ছে একটা কমছে, মিন আর্টারিয়াল প্রেশারে নো চেঞ্জ। মিন মানে কি, দুইটার উপর ডিপেন্ড, একটা বাড়ছে একটা কমছে, মানে মিন তো কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, সেটা হচ্ছে কথা। পালস প্রেশার কি, ডিফারেন্স বিটুইন সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। যদি এরকম চেঞ্জ হয়, যদি সিস্টোলিক ব্লাড প্রেশার একটু বাড়ে, ডায়াস্টোলিক প্রেশার একটু কমে, ডিফারেন্সটা তো ওদের মধ্যে বাড়বে, এটা তো আমার মানে বাড়বেই বাড়বে। ঠিক আছে, তার মানে কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে, টিপিআর যদি কমে, এসবিপি একটু বাড়বে, ডিবিপি একটু কমবে, তার মানে দুইটার যে মাইনাস, যে বিয়োগফল, পালস প্রেশার তার মানে বাড়বে। আর যদি না হয়, এরকম কিছু না হয়, তাহলে কি হবে, কোনো চেঞ্জ নেই পালস প্রেশারে। যদি এসবিপি ডিবিপির কোনো চেঞ্জ না হয়, পালস প্রেশারের কোনো চেঞ্জ হয়। যদি অটোমেটিক চেঞ্জ হয়, তখন আমি পালস প্রেশার একটু বাড়লে পাইলে পাইতে পারি। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝা গেছে। ঠিক আছে। ওকে ফাইন। তার মানে দেখেন, ডোপামিন লো ডোজে এই কাজ করতেছে। লো ডোজে আপনি একটাই মনে রাখবেন ডি 1, আর কিছু দরকার না। আপনি প্রথমে কি কারে ধরবেন, যে রেনাল ব্লাড ফ্লো বাড়ছে, আর কোনো কিছু চেঞ্জ হোক আর না হোক, আপনি একটা কথায় মাথায় রাখবেন, রেনাল ব্লাড ফ্লো বাড়ছে, দ্যাটস ইট। ঠিক আছে, এখন আসেন হাই ডোজে কি হবে। ঠিক আছে, যে হাই ডোজে আমি ফিজিওলজিক ইফেক্ট কি পাবো। এখন দেখেন হাই ডোজে আমি ধরলাম যে এখন হাই ডোজে কাজ করতেছে, আমি ডোপামিন দিয়ে দিলাম অনেক বেশি, সে তিনটে রিসেপ্টরকে গিয়ে ধরলো। যে হাই ডোজ, সে ডি 1 রিসেপ্টরও কাজ করবে, বিটা 1 রিসেপ্টরও কাজ করবে, আলফা 1 রিসেপ্টরও কাজ করবে, তিনটাতে সমান ইফেক্ট। ঠিক আছে কিনা, তিনটাতে তার সমান ইফেক্ট। এবং তখন আমি কি কি দেখবো দেখেন, তখন ডি 1 রিসেপ্টরতে বাইন্ড করলো সে, রেনাল ব্লাড ফ্লো অবশ্যই বাড়ছে। এখন আমার বলেন, রেনাল ব্লাড ফ্লো আগে যে বাড়ছে, মানে লো ডোজে দিলে যে বাড়ছিল, হাই ডোজে দিলেও রেনাল ভ্যাসোডাইলেশনের সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয় না। দেখা গেছে যেই লাও সেই কত, মানে আমি বুঝাচ্ছি, রেনাল ব্লাড ফ্লো আগে যে লো ডোজে দিলে তো আগে ডি 1 দিয়ে তার ডি 1 ইফেক্টটাই তার ছিল, তাই তো? আমি হাই ডোজ দিলাম, হাই ডোজ দিলে ডি 1 বিটা 1 আলফা তিনটাই সমান ইফেক্ট পাবো আমি। তার মানে ডি 1 এ আগে যে ইফেক্টটা ছিল, তার তুলনায় সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয় না। আগে রেনাল ভ্যাসোডাইলেশন, এখনো রেনাল ভ্যাসোডাইলেশন হচ্ছে, তাই তো? তার মানে এখানে আমি কি পাচ্ছি, যে রেনাল ভ্যাসোডাইলেশন হচ্ছে, তাই তো? জিনিসটা এরকম না? আচ্ছা, রেনাল ভ্যাসোডাইলেশন হচ্ছে। এখন আপনি দেখেন যে বিটা 1 রিসেপ্টরের কাজ করলে কি হবে, যে বিটা 1 রিসেপ্টরের কাজ করলে কি হবে, কার্ডিয়াক আউটপুট কি হবে, বাড়বে, তাই না? যে কার্ডিয়াক আউটপুট বাড়লো, তো আপনি যদি বসাই দিলেন যে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে। আবার আলফা 1 এ কাজ করছে, আলফা 1 বাড়লে কাজ করলে কি হবে জানি, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বাড়ে। ঠিক তো? তো কার্ডিয়াক বাড়লে বিটা 1 কে রিসেপ্ট করলে হার্ট রেটও বাড়বে, তাই তো? বিষয়টা কি এরকম না বলেন তো? মানে বিষয়টা কি মানে এরকম নাকি আসলে এরকম না, কোনটা কিরকম? আমি আপনাকে বললাম যে হাই ডোজ দিলে ডি 1 বিটা 1 আলফা সবগুলোতে সে কাজ করে। ডি 1 এ কাজ করলে রেনাল ফ্লো বাড়তেছে, বিটা 1 এ কাজ করতেছে কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট বাড়তেছে, আলফা এ কাজ করতে টিপিআরও বাড়তেছে। জিনিসটা কি এরকম কিনা? আপনারা যদি ভেবে থাকেন যে জিনিসটা এরকম, তাহলে জিনিসটা হচ্ছে সম্পূর্ণই কি বলবো, মিথ্যা। ঠিক আছে, গুজব, ভুল জিনিস। ঠিক আছে, এইরকম আমাদের বডি কাজ করে না। ঠিক আছে, এখন দেখেন হাই ডোজে কি কাজ করে। হাই ডোজে সে আমার বডিতে ডি 1 বিটা 1 আলফা সবগুলোকে সমানভাবে
কাজ করে, ঠিক আছে, সমানভাবে কাজ করে, কিন্তু ইফেক্ট আসলে সমানভাবে প্রডিউস হয় না। কেন ইফেক্ট সমানভাবে প্রডিউস হয় না আমি আপনাকে সেটা এখন দেখাবো। দেখা যায় যে ইফেক্টের দিক দিয়া রিসেপ্টর তিনটাকে সে সমানভাবে ধরছে, বাইন্ড করছে, কিন্তু ইফেক্টের দিক দিয়ে দেখা গেছে যে হাই ডোজে ডোপামিনের ক্ষেত্রে আলফা ওয়ানের ইফেক্ট মোর দেন বিটা ওয়ান, বিটা ওয়ানের ইফেক্ট মোর দেন ডি ওয়ান। অর্থাৎ আমার বডিতে হিমোডাইনামিক্স চেঞ্জটা হয় আলটিমেটলি এই ম্যানারে যখন ডোপামিন আমি হাই ডোজে দেই, ঠিক আছে। অর্থাৎ আমার বডির হিমোডাইনামিক্স চেঞ্জ হয় আলফা ওয়ান মোর দেন বিটা ওয়ান মোর দেন ডি ওয়ান, জাস্ট উল্টাই দেবেন আগেরটাকে, দ্যাটস ইট। অর্থাৎ লো ডোজে সে ডি ওয়ান এর উপর কাজ করছে, বিটা ওয়ান আলফা ওয়ানকে ধরে নাই, যদি থাকে তো ধরতো আর কি, ঠিক আছে। লো ডোজেরটা ঠিক আছে, আমি আপনাকে যেটা দেখাইছি সেটা, কিন্তু হাই ডোজে আমার বডির হিমোডাইনামিক্স চেঞ্জ হয় ঠিক এর উল্টাটা, মানে আমার বডির হিমোডাইনামিক্স চেঞ্জ। তার মানে তখন আলফা ওয়ান মোর দেন বিটা ওয়ান মোর দেন ডি ওয়ান। তার মানে আমি এখানে জিনিসটা লিখছি এটা ঠিকই আছে, সব রিসেপ্টরে বাইন্ড করে, কিন্তু ইফেক্টের দিক দিয়ে আলফা ওয়ান মোর দেন বিটা ওয়ান মোর দেন ডি ওয়ান। এখন আপনি মিলান এটা যে আমার বডির হিমোডাইনামিক্স আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে। এখন আপনি দেখেন তো আমি কি বলছি, এখন উল্টাটা হবে, এখন আলফা ওয়ান আর বিটা ওয়ান নিয়ে চিন্তা করবেন, ডি ওয়ান আপনি আকাশে ছেড়ে দেন, ঠিক আছে, এটা বাদ দিয়ে দেন। যদিও ডি ওয়ানে কাজ করতেছে কিন্তু এটার ইফেক্ট আমি তেমন ভাবে পাবো না। কেন পাবো না আমি এক্সপ্লেন করতেছি, ঠিক আছে। এখন হচ্ছে আসল জিনিস, হাইড্রোজে তাহলে কি ইফেক্ট পাচ্ছেন আপনি এটা মনে রাখেন, আলফা ওয়ান বিটা ওয়ান। ডি ওয়ানে কাজ করবে কি করবে না আমি জানি না, হয়তো করবে না, ঠিক আছে। আলফা ওয়ানের ইফেক্টটা এখন প্রমিনেন্ট ভাবে আপনি পাচ্ছেন। আলফন এফেক্ট প্রমিনেন্ট পাচ্ছেন মানে কি, আলফনের কাজ কি ছিল ভাই, এই যে দেখেন আমি একটু আগে এখানে লিখছি, আলফনের কাজ হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করা, টিপিআর বাড়াই দেওয়া, এবং টিপিআর বাড়লে রিফ্লেক্স মেকানিজম অনুযায়ী কার্ডিয়াক আউটপুট কি হয়, কমে যায়, ঠিক আছে। রিফ্লেক্স মেকানিজমে কার্ডিয়াক আউটপুট কমে যায়। আপনি এখন এখানে দেখেন আমি যদি হাই ডোজ দিই আলফাটা আগে ধরতে হবে, কারণ এটা আপনি আগে আগে লিখছেন আলফা ওয়ানের সব থেকে প্রমিনেন্ট ইফেক্ট, তার মানে এটার উপর ডিপেন্ড করে বাকি সব কিছু হবে। আলফা ওয়ানটা কি হবে, আমার টিপিআরটা কি করবে, সে বাড়াই দিবে, তো আমার টিপিআর কি হয়ে যাবে, বেড়ে যাবে, ঠিক আছে। দেখেন টিপিআর বাড়লে আমরা জানি রিফ্লেক্স মেকানিজম অনুযায়ী বডি কার্ডিয়াক আউটপুটে কমায় দিতে চায়, ঠিক আছে। আমি মনে করলাম যে কার্ডিয়াক আউটপুট ইনিশিয়ালি কমতে চাইছে আমার বডি কমাতে চাচ্ছে, কিন্তু দেখেন হাই ডোজে সে তো বিটা ওয়ানের কাজ করতেছে, তার মানে আমার বডি চাচ্ছে কমায় দিতেছে, কিন্তু আমি আরেকটা ড্রাগ দিয়া বিটা ওয়ানকে আলটিমেটলি স্টিমুলেট করতেছি, ঠিক আছে। তো আলটিমেটলি দেখা যায় যে আমার বিটা ওয়ান রিসেপ্টর স্টিমুলেটরি ইফেক্ট আমি পাই, ঠিক আছে। অর্থাৎ সে যেহেতু বিটা ওয়ানের উপরেও কাজ করতেছে, তার মানে আলটিমেটলি আমার হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুটও বাড়বে। এইটাই মোস্ট লাইকলি, এটাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লিনিক্যালি, ঠিক আছে। যে আমি যখন ডোপামিন হাই ডোজে দেই টিপিআর বাড়ে, কিন্তু এর এক্সপেন্সে কার্ডিয়াক আউটপুট কমার কথা, কিন্তু ভাই আমি তো বিটা ওয়ান রিসেপ্টরকে স্টিমুলেট করে দিছি, তার মানে আমার কার্ডিয়াক আউটপুটও বাড়বে না তখন, মানে কমবে না তখন, ঠিক আছে, রিফ্লেক্স মেকানিজম তখন কার্ডিয়াক আউটপুটও বাড়বে, হার্ট রেটও বাড়বে, কারণ বিটা ওয়ান রিসেপ্টরকে স্টিমুলেটেড আছে ডোপামিন দিয়ে। তো যার কারণে রিফ্লেক্স মেকানিজম বডি কমাইতে চাইলেও পারবে না, কারণ বিটা ওয়ান দিয়ে আমি স্টিমুলেট করে দিছি, যে কার্ডিয়াক আউট বাড়তেছে, হার্ট রেট বাড়তেছে, ঠিক আছে। এখন আসেন আপনি রেনাল ব্লাড ফ্লো কি হচ্ছে, আসল কথা যেটা ডোপামিন কাজ করতো, রেনাল ব্লাড ফ্লো কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। রেনাল রেনাল ব্লাড ফ্লো এখন কিভাবে চেঞ্জ হবে, দেখেন আমি বলছি আলফা ওয়ানের ইফেক্টটা কি, প্রিডমিনেন্ট, তাই তো। আলফা ওয়ানের ইফেক্টটা হচ্ছে কি, প্রিডমিনেন্ট। তাহলে আলফা ওয়ানের ইফেক্টটা যদি প্রিডমিনেন্ট হয়, তার মানে দেখেন আলফা ওয়ান কোথায় কোথায় কাজ করছিল, আমি আপনাদের আবারও মনে করাই দিচ্ছি। দেখেন এই যে দেখেন আলফনের কাজ ছিল কি, আর্টেরিয়ল টু স্কিন, হার্ট, কিডনি, এই যে কিডনিতে ধরে ফেলছি আমরা, ঠিক আছে। তার মানে রেনাল আর্টারি এবং রেনাল আর্টারিওল এইগুলোর মধ্যেও আলফা ওয়ান আছে, ঠিক আছে। তার মানে আলফা ওয়ান যেহেতু রেনাল আর্টারি আর্টারি আছে, এবং আমরা জানি আলফা ওয়ানের ভেসোকনস্ট্রিকটিভ ইফেক্ট ওভার পাওয়ার্স বিটা ওয়ান এজ ওয়েল এজ ডি ওয়ান। এখন আরেকটা জিনিস অ্যাড করছে, আমি বলছি যে আলফা ওয়ানের ভেসোকনস্ট্রিকটিভ ইফেক্ট সব থেকে বেশি বিটা টু এর থেকে, বিটা টু সরি, বিটা টু এর থেকে আগে আগে বলছিলাম। এখন আমি আরেকটা বলতেছি যে আলফা ওয়ানের ইফেক্ট হচ্ছে সব থেকে প্রিডমিনেন্ট, যখন আলফা ওয়ান কাজ করবে তখন ওর ভেসোকনস্ট্রিকশনের আশেপাশে কেউ থাকতে পারবে না, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তার মানে আলফা ওয়ান স্টিমুলেটেড, তার মানে রেনাল আর্টারি আর্টারি যে আলফা ওয়ান আছে সেগুলো স্টিমুলেটেড, সেটা ওভার পাওয়ার করে বা ডমিনেট করে
ডি ওয়ান এর ভেসোডাইলেটরি প্রপার্টিটাকে। তার মানে আলটিমেটলি রেনাল ব্লাড ফ্লো তখন কি হবে, কমে যাবে। এটা হচ্ছে কথা। আলফন দিয়ে আপনি মনে রাখবেন কি সব জায়গায় ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, তাই তো, সব জায়গায় ইনক্লুডিং রেনাল আর্টারি। তার মানে আলফন রেনাল আর্টারিকে কনস্ট্রিক্ট করলে রেনাল আর্টারির ব্লাড ফ্লোটা কি হবে, কমে যাবে। আর আমার যেহেতু মানে একটা জেনারেলাইজড ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, দ্যাটস ওয়াই টিপিআরটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবং টিপিআর বাড়লে কার্ডিয়াক আউটপুট কমতে চায়, কিন্তু বিটাউন কি করে, বিটাউন তো এখানে একটু হলে স্টিমুলেট করতেছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে অনেকে কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে, যে বিটা ওয়ান ভাইয়া, রিসেপ্টর হালকা। হ্যাঁ হ্যাঁ। আলফা ওয়ান রিসেপ্টর তো হচ্ছে আমাদের কিডনিতে থাকে না, তাহলে এখানে রেনাল ব্লাড ফ্লো কমে গেল কেন? এই যে আমি তো এটাই এক্সপ্লেন করলাম একটু আগে, যে দেখো উপরে কি লিখছি আমি, এই যে আলফান কই আছে, আর্টেরিয়াল টু স্কিন হার্ট কিডনি, এই যে কিডনি কিডনি কিডনি, ঠিক আছে। এই যে কিডনিটা আমি আগে একটা বোল্ড করছি, ঠিক আছে, আমি এটা একটু আগে এক্সপ্লেন করছি যে আলফা ওয়ান কোথায় থাকে, আর্টেরিয়াল টু স্কিন হার্ট কিডনি স্কেলেটাল মাসল অ্যাবডোমেন, সব জায়গায় থাকে আলফা ওয়ান। তার মানে রেনাল আর্টারিতে আলফা ওয়ানও আছে, ডি ওয়ানও আছে, কিন্তু আলফা ওয়ানের ভেসো কনস্ট্রিকটিভ ইফেক্ট সব থেকে বেশি, সেটা বিটা টু এর থেকেও বেশি, ডি ওয়ান এর থেকেও বেশি। যেখানে আলফা ওয়ানের উপর ইফেক্ট হচ্ছে সেখানে আর কেউ দাঁড়াতে পারবে না, ঠিক আছে। তার মানে আলটিমেটলি রেনাল ভেসো কনস্ট্রিকশন হচ্ছে এখানে। তো দ্যাটস ওয়াই আমরা কি পাচ্ছি, যেখানে রেনাল ব্লাড ফ্লো কমে যাবে, ঠিক আছে। তো এইটা যেটা বলতেছিলাম, কার্ডিয়াক আউটপুট হার্ট রেট কি হচ্ছে, অনেকে বলে যে বাড়ে, অনেকে বলে যে আলটিমেটলি এখানে দেখা যায় যে কমে যায় অনেক ক্ষেত্রে। কারণ দেখা গেছে যে টিপিআর যখন অনেক বেশি বাড়াই দিই আমি, তখন আমার বডির যে ফিজিওলজিক রেসপন্সটা আছে কার্ডিয়াক আউটপুটকে কমাই দেওয়ার, সেটাই সব সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় বেশি কাজ করে, তখন দেখা যায় যে আলটিমেটলি এটা কমে যায়। দেখা গেছে যে বিটা ওয়ানের উপর অতটা কাজ করতে চায় না ডোপামিন, আলফা ওয়ানের উপর সবগুলো কাজ করে, ঠিক আছে। অর্থাৎ কার্ডিয়াক আউটপুট হার্ট রেট নিয়ে কন্ট্রোভার্সি আছে, এটা বাড়তেও পারে কমতে পারে, অনেক সময় বলে নর্মালও থাকতে পারে, ঠিক আছে। আপনারা যেটা মনে রাখবেন, ঠিক আছে, দেখেন এত কিছু বলতেছে, ঠিক আছে, এত কিছু বলতে যাতে আপনাদের একটা কনসেপ্ট তৈরি হয়, কোনটা বাড়ে কোনটা বাড়ে, যেন সেন্স মেক করে। তো আপনি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখেন এই যে রিসেপ্টরের ক্রোনোলজি গুলো, দ্যাটস ইট। লো ডোজে ডিবিএ, হাই ডোজে উল্টাটা আলফা বিটা টিটা। আর আপনি প্রথম যেটা থাকবে সেটার ইফেক্টটাই মনে রাখবেন, তাহলে সব ইজি, দ্যাটস ইট, আর কিছু নাই। আর বাকিগুলা ভালনারেবল, বারে কমে হইতে পারে, তো আপনাকে ওগুলো নিয়ে অত কোশ্চেনে জানতেও চাইবে না, ঠিক আছে। যেটা ইফেক্ট মেইনলি প্রডিউস করে সেটা নিয়ে জানতে চাইবে আপনাকে কোশ্চেনে, এটা নিয়ে দিতে থাকেন, ঠিক আছে। তাহলে হাই ডোজে আলফান ইফেক্ট প্রডিউস, আলফান মানে টিপিআর বাড়তেছে, রেনাল ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, তাই রেনাল ব্লাড ফ্লো কমে যাবে। তার মানে আপনি দেখেন এই দুইটা জিনিস হচ্ছে পুরা উল্টা। এরপরে দেখেন যে আপনি এইগুলা পুরা উল্টা, যে এইটা মনে রাখতে হবে, ঠিক আছে। এইগুলো আপনাকে পরে এখানে যে কারিগর বাড়তে পারে, এইগুলো আপনাকে ভালো করে মনে রাখতে হবে, যে আমি যেগুলো বোল্ড করতেছি এখন, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। জাস্ট রিসেপ্টর, আপনি জাস্ট রিসেপ্টর মনে রাখেন, লো ডোজ এটা, হাই ডোজ এটা, বাকিটা তো আমার মাথায় এমনিতে আমি বুঝতে পারবো, তাই না। ডি ওয়ান মানে রেনাল ব্লাড ফ্লো কমে যাচ্ছে, আর আলফান মানে ভেসো কনস্ট্রিকশন, পুরো পুরো আমার পুরো বডির আর্টেরিয়াল কনস্ট্রিক্ট হচ্ছে, টিপিআর বেড়ে যাচ্ছে। আর যেহেতু রেনাল আর্টেরিয়ালও আলফান থাকে, ওইটা কনস্ট্রিক্ট হচ্ছে, আলফিন আমার রেনাল ব্লাড ফ্লো তখন কমে যাবে। আলফনের ইফেক্ট হচ্ছে সব থেকে মানে প্রিডোমিনেন্ট ইন কেস অফ কনস্ট্রিকশন, ঠিক আছে, ও সব রিসেপ্টরকে ওভার পাওয়ার করে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, আমরা পরে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিনের কাজ কারবার দেখবো, ঠিক আছে। আপনাদের এই জন্যই বললাম যে কনসেন্ট্রেশন দরকার। যদি আমরা অনেক সময় ধরে আমরা ডিসকাস করতেছি কনসেন্ট্রেশন হ্যাম্পার আর কথা, ওকে, এরপরে আপনারা জাস্ট একটু শুনে রাখেন, ঠিক আছে, জাস্ট বুঝতেছেন কিনা, কোরিলেট করা যাচ্ছে কিনা সেটা এনশিওর করেন, ঠিক আছে। আপনাদের এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন, এনি কোশ্চেন? সাদমান কি আছো, শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। এটা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। ভালো লাগলো যে তোমরা সহজে বুঝতেছো, ঠিক আছে। আহ, এখন আমরা আসি এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন, ঠিক আছে। দেখেন এই বিষয়গুলো সহজ, কেন কিভাবে সহজ আমি পরে যখন আলোচনা করবো আপনি আরো বুঝবেন, ঠিক আছে। আপনি ভিডিওগুলো, আমি আমার এই ভিডিওটা আবার শুনবেন, ঠিক আছে। অলরেডি সব কিছু বুঝছেন, আবার শুনবেন, মাথায় আরো সেট আপ হবে, আবার শুনবেন, আরো মাথায় সেট আপ হবে। তো এইভাবে শুনতে শুনতে জিনিসটা মাথায় সেট আপ হয়ে যাবে, এটা মুখস্থ করার কোনো কিছু না, ঠিক আছে, দ্যাটস ইট। এখন আমরা দেখেন একটু, আমরা ডোপামিন সম্পর্কে আলোচনা করছি, ডোপামিনটা আমি সরাই দিচ্ছি। আহ, আচ্ছা, ডোপামিন আমি সরাই দিলাম। এখন আসেন আরেকটা ড্রাগ,
যেটা হচ্ছে এপিনেফ্রিন। ঠিক আছে, ডোপামিন গেল, আমি এখানে ডোপামিনটা লিখতে রাখছি। আচ্ছা, এখন আসেন আপনি আরেকটা ড্রাগ, যেটা কিনা এপিনেফ্রিন, আরেকটা পরে বলবো নর এপিনেফ্রিন। ঠিক আছে, এটা দেখেন কি হচ্ছে। তো আমরা যদি লিখি যে অ্যাপিনেফ্রিন, হ্যাঁ, আমরা একটু অ্যাপিনেফ্রিনটা দেখি, অ্যাপিনেফ্রিনে কি হচ্ছে না হচ্ছে। এপিনেফ্রিন, হ্যাঁ, এপিনেফ্রিন মনে হয় যে ইউএস এর ওরা এপিনেফ্রিন বলে, আর ইউকে এর ওরা বলে অ্যাড্রিনালিন, সেম জিনিস। একটা এপিনেফ্রিন, একটা হচ্ছে অ্যাড্রিনালিন। এখন এপিনেফ্রিনের ইফেক্ট থেকে আপনাদের এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আপনাদের আমি দুইটা বলবো, কারণ এই দুইটা ইউ ওয়ার্ল্ডে আছে। ঠিক আছে, একটু ক্লামজি লাগবে, বাট আমাদের আমার মনে হয় যে আপনাদের মানে মনে রাখবে। আগে যেটা বলবো, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এপিনেফ্রিন লো ডোজে কি কাজ করে। দেখেন এপিনেফ্রিন লো ডোজে তার কিভাবে কোন রেসেপ্টরকে বেশি কাজ, সেটা হচ্ছে দেখেন, যেটা লিখবো সেটা বিটা 1 ইজ ইকুয়াল টু বিটা 2 মোর দেন আলফা 1। ঠিক আছে, এটা হচ্ছে ওর ওর কারসাজি আর কি। অর্থাৎ এপিনেফ্রিন নর্মালি কি করে, বিটা 1 এবং বিটা 2 তে তার ইকুয়াল ইফেক্ট থাকে, এবং এই ইফেক্ট গুলো মানে আলফা 1 থেকে প্রিডমিনেন্টলি থাকে। ঠিক আছে, তাহলে যদি আপনি এখন দেখেন যে এপিনেফ্রিন আসলে কি কাজ করতেছে, তাহলে আপনি যেহেতু বিটা 1 ইজ ইকুয়াল টু বিটা 2 ধরছেন, তাই তো, তাহলে বিটা 1 কাজ করতেছে মানে কি, আপনার ফার্স্ট অফ অল হচ্ছে যে কার্ডিয়াক আউটপুট বাড়বে, হার্ট রেট বাড়বে, তাই তো। তার মানে বিটা 1 যেহেতু কাজ করতেছে, আগে যেটা আছে সেটা আপনি ধরবেন, কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, হার্ট রেটটা কি হচ্ছে, বাড়তেছে। কার্ডিয়াক আউটপুট বাড়তেছে মানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়তেছে। ঠিক আছে, এখন আসেন আপনি, কার্ডিয়াক আউটপুট বাড়লে আমার বলেন তো টিপিআর কি হয়, টিপিআর কমে যায় না, আর টিপিআর কি হচ্ছে এখানে, কমে যাচ্ছে। অর্থাৎ লো ডোজে আপনি যেখানে জেডা মনে রাখবেন সেটা হচ্ছে যে শুধু বিটা 1 ইজিক্যাল টু বিটা 2, দ্যাটস ইট। ঠিক আছে, ওর হচ্ছে যে আগে লো ডোজে বিটা 1 বিটা 2 তে কাজ করবে, পরে যদি থাকে আলফা 1 কাজ করবে, নাহলে কাজ করবে না। তো লো ডোজ আপনি মনে রাখবেন যে এটা শুধু বিটা 1 ইজিক্যাল টু বিটা 2, অর্থাৎ বিটা 1 এবং বিটা 2 তেই সে সমানভাবে বাইন্ড করতেছে, এবং সে আলটিমেটলি এই কাজটা করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন আপনি দেখেন যে বিটা 1 কাজ করলে হার্ট রেট বাড়তেছে, ফোর্স অফ কন্ডাকশন বাড়তেছে, কন্ডাকশন ভেলোসিটি বাড়তেছে, মানে হার্ট রেট বাড়তেছে, কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, তাই তো। তো কার্ডিয়াক আউটপুট বাড়লে টিপিআর কমে যায়, ফিজিওলজিক্যালি কমে যায়। কিন্তু আমরা যদি একটু মনে করি, রিক্যাপ করি, দেখেন আমি একটু আগে এখানে লিখছি যে বিটা 2, যে বিটা 2 এর কাজ কি ছিল, স্কেলেটাল মাসেলের আর্টারিয়াল গুলোকে ডাইলেট করে দেওয়া, তাই তো। এখানে আমি এখানে লিখছি, তার মানে বিটা 2 এর একটা ইফেক্ট ছিল ভেসো ডাইলেশন। তাহলে বিটা 2 যখন স্কেলেটাল মাসেলের আর্টারিয়াল গুলো, যেটা কিনা অনেক বেশি পরিমাণে থাকা আর্টারিয়াল আমাদের বডির, যখন ডাইলেট করবে তখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে। ঠিক আছে, আপনি এখন দেখেন তো, মিলান, দেখেন কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, টিপিআর কমতেছে, তারপর আবার বিটা 2 তো সমান ইফেক্ট, তার মানে বিটা 2 এর কারণে টিপিআর কমতেছে। তার মানে ওর টিপিআর কমার মেইন রিজন হচ্ছে বিটা 2 রিসেপ্টর, নট রিফ্লেক্স। ঠিক আছে, আপনাদের এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তার মানে এটা সহজ, লো ডোজ মানে বিটা 1 ইজ ইকুয়াল টু বিটা 2। বিটা 1 মানে কি, কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, হার্ট রেট বাড়তেছে, এটা বাড়লে এমনিও রিফ্লেক্সের টিপিআর কমে। কিন্তু না ভাই, বিটা 2 তে তো সমানভাবে কাজ করে, মানে বিটা 2 এর কারণেই তার টিপিআরটা কমতেছে, দ্যাটস ইট। তার মানে তার টিপিআর কমে কি, বিটা 2 এর কারণে। তার মানে এই পেশেন্টের দেখেন সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমতেছে। তার মানে তার পালস প্রেশার কি হবে, তার পালস প্রেশার আলটিমেটলি কি হবে, বাড়বে। ঠিক আছে, তার পালস প্রেশার আলটিমেটলি বাড়বে। এখন আসেন আপনি যে তার মেইন আর্টেরিয়াল প্রেশারটা আসলে কি হবে। ঠিক আছে, এখানে দেখা যায় যে কার্ডিক আউটপুট বা সিস্টোলিক ব্লাড প্রেশার যতটা বাড়ে, ঠিক আছে, এবং ডিপিপি মানে টিপিআর বা ডায়াস্টোলিক যতটা কমে, দেখা যায় যে এই দুইটার মধ্যে একটা তারতম্য আছে। মানে দেখা যায় যে কার্ডিক আউটপুটের উপর মানে তার ইফেক্টটা একটু মানে বেশি আর কি, মানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা এখানে বেশি বাড়ে। ঠিক আছে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে, যে অতটা কমে না। ঠিক আছে, আমরা বলছি যে মিন আর্টেরিয়াল প্রেশার হচ্ছে মেইনলি ডিপেন্ড করে কি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার উপর। ঠিক আছে, এন্ড ডায়াস্টোলিক কমে, কিন্তু সিগনিফিকেন্ট পরিমাণে কমে না যে মিন আর্টেরিয়াল প্রেশারটাকে সে কমায় দিবে। বরঞ্চ দেখা যায় সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ার কারণে এখানে মিন আর্টেরিয়াল প্রেশার হালকা একটু পরিমাণে বেড়ে যায়।
ঠিক আছে, অর্থাৎ β1 ইজ ইকুয়াল টু β2। ঠিক আছে, দেখা যায় যে এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার একটু বেশি পরিমাণে বাড়ে, এবং যার কারণে দেখা যায় যে এটার কারণে সে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে ইগনোর করে মিন আর্টারিয়াল প্রেশারটা, তখন দেখা যায় যে মিন আর্টারিয়াল প্রেশারটা আলটিমেটলি একটু পরিমাণে বেড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর আলফা ওয়ানের উপর কোনো ইফেক্ট নাই, দেখে রেনাল ব্লাড ফ্লোর কোনো চেঞ্জ হচ্ছে না এখানে, নো চেঞ্জ, দ্যাটস ইট। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। এখন আপনি যদি এটা এটা মনে রাখেন যে অ্যাপিনেফ্রিন লো ডোজে কাজ করে, তাহলে এখন আমারে বলেন তো হাই ডোজে সে কি করবে? তাহলে হাই ডোজে সবসময় যেটা মনে রাখবেন যে উল্টাটা হয় ঘটনা। ঠিক আছে, হাই ডোজে উল্টা ঘটনা ঘটে। তাহলে অ্যাপিনেফ্রিন হাই ডোজে যে রিসেপ্টর গুলোর ইফেক্ট বেশি থাকে সেটা হচ্ছে উল্টা ঘটনা, আলফা ওয়ান মোর দেন বিটা ওয়ান, জাস্ট এটাকে উল্টাই দিবেন। ঠিক আছে, তার মানে এখন আপনি যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে অনলি আলফা ওয়ান ইফেক্ট। আপনি চিন্তা করবেন অনলি কি আলফা ওয়ান ইফেক্ট। এখন আলফা ওয়ান ইফেক্ট হলে কি হবে আপনি দেখেন তো আমাকে, আপনি নিজেই বলেন। আলফা ওয়ান মানে কি? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া, রেনাল আর্টারিটা কি হয় যে কনস্ট্রিক্ট করে, তাই তো? তার মানে রেনাল ব্লাড ফ্লোটা কি হবে? কমে যাবে। আর এখানে যেহেতু আপনি পরে বিটা ওয়ান বিটা পরেরটাকে পারলে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার হিসাবটা রাখতে সুবিধা হবে যে এরোটা বাড়বে নাকি কমবে। পরেরটা পরেরটা আপনি মনে করেন যে কি হবে, তো এটা ভালনারেবল, বাড়তে পারে কমতে পারে, কমতে পারে বাড়তে পারে, নো চেঞ্জ। মানে এটাকে আপনি পাত্তা দেবেন না তোটা। ঠিক আছে, তো আমি যদি চিন্তা করি যে কি হইতে পারে না হইতে পারে, আমি যদি মিলাই ইকুয়েশনটা মিলাই, হ্যাঁ, যে সে আলফা নিয়ে কাজ করতেছে, টিপিআর বাড়াতে, টিপিআর বাড়লে কি হবে? কার্ডিও আউট কমে না? কার্ডিও আউট কমে। তার মানে আমি যদি একটা এরো দিই, তাহলে কার্ডিও আউট এখানে কমলো, মানে হার্ট রেটও কমতেছে, তাই তো? হার্ট রেট কমছে, এটা রিফ্লেক্স মেকানিজম। অথবা এমন হইতে পারে যে কিছু পরিমাণ তো বিটা ওয়ান কাজ করতেছে, তাই না? কিছু পরিমাণ বিটা ওয়ান তো কাজ করবে। তাহলে বিটা ওয়ান যদি কাজ করে, তাহলে এই কমটাকে ও বাড়াইয়া আবার ব্যাক টু নর্মাল করতে পারে। ব্যাক টু নর্মাল মানে কি? নো চেঞ্জ। হার্ট রেট মানে কমাতে চাইছিল, ঠিক আছে, রিফ্লেক্স মেকানিজমে কমতে চাইছে, কিন্তু কিছু পরিমাণ বিটা ওয়ানে কাজ করার কারণে আলটিমেটলি এটা ব্যাক টু নর্মাল হার্ট রেট, মানে নো চেঞ্জ। ঠিক আছে, অর্থাৎ নো চেঞ্জ বা কমে যেতে পারে, এইটা হচ্ছে কথা। কিন্তু আপনি মনে রাখবেন কোনটা ভাই, মই এত কিছু মন তো আমার মানে কনসেপ্ট আমি পরে মিলাবো। আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রিসেপ্টরের ক্রনোলজি, যে আলফা ওয়ান মোর দেন বিটা ওয়ান ইজ ইকুয়াল টু বিটা টু ইন কেস অফ হাই ডোজ এপিনেফ্রিন। এপিনেফ্রিন আলফা ওয়ানে কাজ করে, এবং আলফা ওয়ান কাজ মানে টিপিআর বাড়া এবং রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়া, এই দুইটা আপনি মনে রাখবেন, দ্যাটস ইট। রিসেপ্টর মনে রাখবেন মানে এই দুইটা মনে রাখবেন। তাহলে এই দুইটা বাড়লে কমলে কি হবে আপনি যখন হিসাব করতে হবে। ঠিক আছে, টিপিআর যদি বাড়ে কার্ডিও আউট তো কমে যাবে, তার মানে কমতে পারে যে এরো ডাউন, মানে হার্ট রেটও কমে যাওয়ার কথা, তাই না? আবার যদি এরকম হয় যে কিছু পরিমাণে বিটা ওয়ানে কাজ করতে, আমি ধরলাম দেখতেছি বিটা ওয়ান আছে হালকা পাতলা, তাহলে এই কমটাকে ও বাড়াইয়া ব্যাক টু নর্মাল করে ফেলতে পারে, দ্যাটস ইট। এটা আপনি হিসাব করবেন, তো আপনি ওই যে জাস্ট রিসেপ্টরটা মনে রাখবেন, দ্যাটস ইট। অ্যাপিনেফ্রিন চলে গেল। ঠিক আছে, অ্যাপিনেফ্রিন যদি আমরা এটা এরকম পড়ি, তাহলে অ্যাপিনেফ্রিন এটা গেল। এখন আসেন আপনি আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি নর এপিনেফ্রিন। ঠিক আছে, নর এপিনেফ্রিনের ক্ষেত্রে কি হয় না হয় আমরা দেখবো সেটা। আহ তার ক্ষেত্রে ইন্টারেস্টিং জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে এই যে এপিনেফ্রিন, তার একটা ইফেক্ট আছে। সেটা ইফেক্টটা কি? যে তার হচ্ছে আহ, সে দেখেন কোন কোন রিসেপ্টর উপর কাজ করে, লো ডোজে এটা, হাই ডোজে এটা, তাই তো? তার মানে অ্যাপিনেফ্রিন দেখেন আলফা ওয়ানের উপরে কাজ করতেছে, বিটার উপরে কাজ করতেছে, বিটা টু এর উপরে কাজ করে। ঠিক আছে, আমি বলতে যে এপিনেফ্রিন একটা ভালো একটা অ্যামাউন্ট কি করে আলফা ওয়ান রিসেপ্টর কাজ করে। ঠিক আছে, এই জন্য দেখা যায় যে একটা কন্ডিশন, সেটা কি অ্যানাফাইলেকটিক শক, তাই তো? অ্যানাফাইলেকটিক শক, অ্যানাফাইলেকটিক শকে কি হয়? যে কোনো কিছু একটা টাইপ 1 হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হয়, তাই না? আমরা যারা ফার্মাকোলজি পড়, আমরা থার্ড ইয়ার অত ফার্মাকোলজি পড়ছো, কিন্তু অতটা তোমরা হচ্ছে মাইক্রোবায়োলজি বা ইমিউনোলজি এখনো পড়ো নাই। তো যার কারণে হয় কি, তোমরা ওই টাইপ 1 হাইপার সেন্সিটিভ হতে পড়া হয় নাই। তবে অ্যানাফাইল্যাকটিক শকে যেটা হয়, একটা কিছু ঢুকে আমার বডিতে, সেটা বিষ হতে পারে, টক্সিন হতে পারে, বা কোনো ড্রাগ পার্টিকেল হতে পারে। সেটা আমার বডিতে ঢুকে যেটা করে হিস্টামিন, ব্রেডিকাইনিন, সাবস্টেন্স পি, মানে মেইনলি হচ্ছে হিস্টামিন ডিগ্রানুলেশন করে, মাসেলের ডিগ্রানুলেশন করে, তাই তো? অর্থাৎ মাসেল গুলোকে রাপচার করে রিলিজ করে দেয় ব্লাডে অনেক বেশি পরিমাণে হিস্টামিন। এবং এই হিস্টামিন যেটা করে, ওর প্রিডমিনেন্ট ইফেক্ট হচ্ছে ব্লাড ভেসেলে। হিস্টামিন ব্লাড ভেসেলে আসার পরে ব্লাড ভেসেলকে অ্যাবনর্মালি ডাইলেট করে দেয়। যেহেতু একটা
অ্যাবনর্মাল রিঅ্যাকশনের কারণে টক্সিন বা একটা ড্রাগ মলিকুলের কারণে আপনার ব্লাডের মাসেল হঠাৎ করে পরিমাণে অনেক বেশি পরিমাণে হিস্টামিন রিলিজ করলো, তো তখন আহ, তারা ব্লাড ভেসেলে গিয়ে ব্লাড ভেসেলগুলোকে অ্যাবনর্মালি ডাইলেটেড করে দেয়, সেটা লাংসে গিয়ে ব্রোঙ্কিয়াল স্মুথ মাসেলগুলোকে কনস্ট্রিকশন করে দেয়। ঠিক আছে, এবং হিস্টামিন গুলো আমার বডিতে কিউটেনিয়াস যে সিমটম আছে, যেমন ওই যে আর্টিকেরিয়া, কিউটেনিয়াস, ওই যে স্কিন চেঞ্জ, ঠিক আছে, আর্টিকেরিয়া, হাইভস বা এনজিওইডেমা, এগুলো প্রডিউস করে। ঠিক আছে, তো অ্যানাফাইল্যাকটিক শকের জিনিসটা হচ্ছে এটা, এটা হচ্ছে ম্যানিফেস্টেশন। একটা হচ্ছে ব্লাড প্রেশার কমে যাবে, হাইপোটেনশন, আর একটা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন, আর একটা হচ্ছে কিউটিনিয়া সিমটম। পেশেন্টের যেটাতে সমস্যা সেটা হচ্ছে তার ব্লাড প্রেশার কমে গেলে তো ভাই মরে যাবে, শকে চলে যাবে, তাই না, মরে যাবে। আরেকটা কথা হচ্ছে তার ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যদি সিভিয়ার হয়ে যায় তাহলে তো রেসপিরেটরি ফেলিয়ার হয়েছে, মরে যাবে। তো এই দুইটা সিমটমস হচ্ছে আমার প্রিডোমিনেন্ট, এবং এটার কারণে অ্যানাফাইল্যাকটিক শকের পেশেন্টগুলো মারা যায়। তা আমি অ্যানাফাইল্যাকটিক শকের পেশেন্টদের এই দুইটা সিমটম অবশ্যই থাকে, এবং আমি আগে এই দুইটা সিমটমটাকে কারেক্ট করার চিন্তা করব। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আমরা পড়বো আসলে ডোপামিন তো দেখছি, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন সবগুলো দেখবো। এখানে আমি যদি কোনো কারণে এপিনেফ্রিনের একটা মডারেট টু হাই ডোজ দিতে পারি, ঠিক আছে, যেটা হয় অ্যানাফাইল্যাকটিক শকে আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেই এপিনেফ্রিনের, অর্থাৎ ইন্ট্রামাসকুলার ইনজেকশন এপিনেফ্রিন দেই, এবং তখন সে দেখা যায় যে আলফা ওয়ানেও কাজ করে, বিটা ওয়ানে কাজ করতেছে, হালকা হালকা বিটা টুতে কাজ করে। ঠিক আছে, মানে আলফা ওয়ানের ইফেক্ট হচ্ছে তার প্রিডোমিনেন্ট থাকে তখন। তার মানে একটা পেশেন্টের ব্লাড প্রেশার কমে গেছিল, কারণ কি, ভেসেল ডাইলেশনের কারণে। তাহলে ভেসেল ডাইলেশনের কারণে মানে কি, তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল করছিল, তাই তো, মানে প্রিডোমিনেন্টলি বলতে হবে যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল করছিল ভেসেল ডাইলেশনের কারণে, তাই তো। হার্ট কম্পেনসেট করতে ট্রাই করছে কিন্তু হার্ট তো পারবে না, আর এত পরিমাণে ভেসেল ডাইলেট হয় যে আলটিমেটলি তার ব্লাড প্রেশার ফল করে, সব ভেসেল ডাইলেট করে ফেলে। হার্টের দেখা যায় যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তো কমেই আর্টেরিয়াল ডাইলেশনের মাধ্যমে, আবার দেখা যায় ভেইন গুলো ডাইলেট হওয়ার কারণে ইনফিরিয়র ভেনিকা বা সুপিরিয়র ভেনিকা ডাইলেট করে ফেলে। ঠিক আছে, তো আলটিমেটলি দেখা যায় যে ইনফিরিয়র ভেনিকা ব্লাড উপরে তুলতে পারে না, আলটিমেটলি হার্টের উপরও কোনো ব্লাড যায় না। তো হার্ট যদি ব্লাডই না পায় ও কার্ডিয়াক আউটপুট কিভাবে বের করবে, তো আলটিমেটলি সিস্টোলিক ব্লাড প্রেশারটাও ফল করে। ঠিক আছে, এত পরিমাণে ভেসেল ডাইলেট হয়, তো যার কারণে আমরা তখন কি দিই, ওকে তড়িৎ কি করি, মানে সাডেন আমরা মানে খুব র্যাপিড একটা ম্যানেজমেন্ট করি, ইনজেকশন ইন্ট্রামাসকুলারলি এপিনেফ্রিন দিই, এবং এপিনেফ্রিন দেওয়ার পরে সেটা আলফা মানে খুব ভালো কাজ করতেছে। আলফা মানে কাজ করার পরে সব ভেসেলকে ধরে সে মানে কনসেন্ট্রেট করে দেয়। তো কি হলো, পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে গেল। ঠিক আছে, যেটা আমার দরকার, কারণ ব্লাড প্রেশার কমে গেছে, পেশেন্ট শকে চলে গেছে, তার মানে পেশেন্টের মেইন আর্টারি প্রেশার কমে গেছে, হয়তো সেটা 60-এর কমে গেছিল, মানে অর্গান পারফিউশন কমে গেছিল। অর্গান পারফিউশন কমে যাওয়া মানে পেশেন্ট ধীরে ধীরে ডেথের দিকে যাওয়া, তাই তো। তো আমি হঠাৎ করে ব্লাড প্রেশার বাড়াই দিলাম এপিনেফ্রিন দিয়ে আলফাওনের কনস্ট্রিকশনের মাধ্যমে, আমার অর্গান পারফিউশন আমি ঠিক করে ফেললাম। ঠিক আছে, অর্থাৎ অর্গানগুলো ঠিক থাকতে, তার ব্রেইনে ব্লাড যাচ্ছে, হার্টে একটু ব্লাড যাচ্ছে, কাজ করতে পারতেছে টুকটাক, অর্থাৎ সে ডেথের দিকে যাচ্ছে না, আমি একটু স্টেবিলাইজ করলাম তার এই আলফা ওয়ান ইফেক্টের মাধ্যমে। ঠিক আছে, আহ আর একটা হচ্ছে যে সে বিটা ওয়ান বিটা টু তে তো কাজ করতেছে, তাই না। তো বিটা ওয়ানে যদি কাজ করে আমার ওই যে কার্ডিয়াক আউটপুটটা একটু বাড়বে, ঠিক না। তো আমার হচ্ছে যে লাইক কি হচ্ছে যে আহ, আমার একটু কার্ডিয়াক আউটপুট একটু বাড়তে পারে। ঠিক আছে, যেহেতু আমি ভেসেলকে কনস্ট্রিক্ট করে দিচ্ছি, তার মানে আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে। আবার ভেইনও যেহেতু কনস্ট্রিক্ট হচ্ছে, তার মানে ওরা কনস্ট্রিক্ট করে হার্টে ব্লাড ডেলিভারি করতেছে বেশি, অর্থাৎ পিরিয়ডটাকে বাড়াচ্ছে। আর পিরিয়ড বাড়ালে এই যে বিটা ওয়ানের একটু ইফেক্ট আছে, কার্ডিয়াক আউটপুট তখন মেনটেন হবে, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুইটাই হালকা পাতলা মেনটেন থাকবে। ঠিক আছে, যাতে অর্গান পারফিউশন ঠিক থাকে। আরেকটা আসেন বিটা টু, সে তো ভাই বিটা টু তেও কাজ করতেছে হালকা পাতলা, এবং বিটা টু কই থাকে, ওই যে বলছিলাম ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে থাকে, এবং বিটা টু কি করে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের রিল্যাক্সেশন করে, অর্থাৎ তার হিস্টামিন দিয়ে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়েছে, আমি কি করলাম, বিটা টু রিসেপ্টরকে স্টিমুলেট করে তার ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করে দিলাম, অর্থাৎ তার রেসপিরেটরি ফেইলার হলো না, তো শ্বাস নিতে পারতেছে, শ্বাস ছাড়তে পারতেছে। অর্থাৎ এই যে দুইটা ডেডলি কন্ডিশন হয়ে অ্যানাফিলাক্টিক শকে, হাইপোটেনশন অ্যান্ড ব্রঙ্কো কনস্ট্রিকশন, যার কারণে পেশেন্ট শ্বাস নিতে পারে না এবং শকে হয়ে মারা যায় যদি আমি ইনজেকশন এপিনেফ্রিন না দিই। তো ইনজেকশন আমি এপিনেফ্রিন দিয়ে দিলাম, আলফা ওয়ান বিটা ওয়ান, মানে প্রিডমিনেন্টলি আলফা ওয়ানে কাজ করে, আলফা ওয়ান বিটা ওয়ান বিটা টুর মাধ্যমে পেশেন্ট মানে আমি কি করলাম, পেশেন্টকে ঠিক করে ফেললাম। যতক্ষণ পর্যন্ত না ওই হিস্টামিনের ইফেক্টটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেশেন্টকে স্টেবিলাইজ করতে পারলাম। পরে তো আমার ড্রাগ আর দেওয়ার দরকার না, আমি 1-2টা ডোজ দেওয়ার পরে আমার হিস্টামিন ইফেক্ট চলে গেলে পেশেন্ট ব্যাক টু নর্মাল এমনিতেই চলে আসবে। অর্থাৎ আমি যদি এপিনেফ্রিন না দেই, ওই হিস্টামিনের ইফেক্টের কারণেই পেশেন্টটা মারা যাবে। তো এই জন্যই অ্যানাফিলাক্টিক শকের মানে ট্রিটমেন্ট, আমি যদি বলি একটা জিনিস বলেন আপনি, একটা যেটা পেশেন্টকে বাঁচাবেন, আপনি বলবেন যে ইনজেকশন এপিনেফ্রিন।
এনাফিল্যাক্সিসকে আমরা এপিনেফ্রিনই দেই, এটা ছাড়া আর কোনো ভাইয়া কোনো কিছু দেই না। ঠিক আছে। কেন দেই না, এটা আমরা যে নর এপিনেফ্রিন, ডোপামিন আর বাকিগুলো যখন পড়বো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ঠিক আছে, এখন আসেন আপনি নর এপিনেফ্রিনের ক্ষেত্রে কি হচ্ছে। হ্যাঁ, নর এপিনেফ্রিনের ক্ষেত্রে কি হচ্ছে, নর ভাইয়া এপিনেফ্রিনের ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া হাই ডোজে এপিনেফ্রিন দিলাম তো এটার জন্য তো কার্ডিয়াক আউটপুট হার্ট রেট একটু কমে যাবে, তাহলে তো সেই ব্লাড তো কমেই গেল সব জায়গায়। না 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 না, হাই ডোজে না। জিনিসটা হচ্ছে আমরা এটা হাই ডোজে দেয় না বলে না, অনেক বইয়ে মানে যেটা দেই আমরা যে 0.32 সামথিং একটা ডোজ দেই, এটা হচ্ছে মানে মানে মডারেট একটা ডোজ, মডারেট টু হাই ডোজ এমন ভাবে দেই যেন আলফা 1 বিটা 1 বিটা 2 মোটামুটি একটা ব্যালেন্স থাকে, কিন্তু আমরা দেই একটু হাই ডোজে। ঠিক আছে, যাতে আলফা 1 ইফেক্টটা একটু প্রিডমিনেন্টলি হয়। কিন্তু আমরা ওই যে যেটা থিওরিতে পড়ি তাই না, যেমন আমি যে প্যারামিটার গুলো দিলাম এগুলো হচ্ছে ইউয়ার্ল্ড এর প্যারামিটার, ঠিক না? অনেক কোশ্চেন পরে অনেক কিছু করে আমরা রিসার্চ আর্টিকেল করে দেখেছি যে এরকম বাড়ে কমায় বাড়ে কমায়, ঠিক আছে। কিন্তু আমরা যখন ক্লিনিক্যালি ড্রাগগুলো আসলে পুশ করি, ঠিক আছে, পুশ করি যখন দেখা যায় যে আমরা এমন একটা ডোজ দিই এপিনেফ্রিনের, এটা ওটা তো ক্যালকুলেট করা ডোজ, ফিক্সড একটা ডোজ দেয় তাই না, বডি ওয়েটের সাথে ক্যালকুলেট করে মানে যারা রিসার্চ করে রিসার্চার একটা ডোজ বাইর করছে, এবং যেই ডোজ দেখা যায় যে এটা এটা হচ্ছে মডারেট টু হাই ডোজ। ঠিক আছে, এবং এই ডোজটা হচ্ছে খুব বেশি হাইও না, খুব বেশি লোও না, যাতে করে এই রিসেপ্টর গুলো মোটামুটি ব্যালেন্স করে কাজ করে। কিন্তু একটা কথা চলে আসে যে আমি যদি মডারেট টু হাই ডোজ দিই আলটিমেটলি আলফোনের ইফেক্টটাই প্রিডোমিনেন্টলি হবে। ঠিক আছে, এবং তার সাথে বিটা 1 ইজ ইকুয়াল টু বিটা 2 এর ইফেক্টও থাকবে। তো তার কারণে দেখা যায় ব্রঙ্কো কনস্ট্রিকশন এবং হাইপোটেনশনটা খুব সুন্দর করে মেনটেইনড হয়। ঠিক আছে, সাদিয়া বুঝতে পারছো? সাদিয়া কি বুঝতে পারছো যেটা বলছি? উম, জি। আচ্ছা ওকে। আচ্ছা, তার মানে এপিনেফ্রিনের ক্ষেত্রে আমরা এটা দিচ্ছি আর কি, যে একটা মানে মডারেট টু হাই ডোজ। ঠিক আছে, আচ্ছা এখন আসে নর এপিনেফ্রিনের ক্ষেত্রে কিছু। নর এপিনেফ্রিনের ক্ষেত্রে এরকম লো ডোজ হাই ডোজের ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট সে অতটা শো করে না। কেন শো করে না সেটা তো বলা যাবে না, কারণ ওর ওর রিসেপ্টর এবং ওর লাইগ্যান্ডের এফিনিটির ব্যাপার, হয়তো সে দেখা যায় সব রিসেপ্টরের প্রতি মোটামুটি একটা মানে অ্যাফিনিটি মেনটেন করে চলে আর কি, তার রিসেপ্টর গুলো সব জায়গায় মোটামুটি সেম। এখানে ক্ষেত্রে যেটা হয় নর এপিনেফ্রিনের ক্ষেত্রে, নর এপিনেফ্রিনের ক্ষেত্রে হচ্ছে আপনার নর্মাল দিক দিয়েই সে দেখা যায় যে লো ডোজ হাই ডোজে কিছু না, সে যে ডোজই আছে না কেন সে সবসময় দেখা যায় যে আলফনের ইফেক্টটা প্রমিনেন্ট, আলফন মোর দেন আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা নেটওয়ার্ক ইস্যু ছিল আসলে, আমরা আবার কন্টিনিউ করতেছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? মনে হয় তো শুনতে পাচ্ছেন। আহ ওকে ফাইন, তুমি আবার একটু শেয়ার করতেছি। Okay, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আহ আজকে তো জুম প্রবলেম করতে দেখা যায়, জুম আমাকে বের করে দিচ্ছে বারবার। নেটওয়ার্ক তো ঠিক আছে, আহ, কিসের প্রবলেম হলো তো বুঝলাম না আসলে। আচ্ছা আমরা কন্টিনিউ করি, হ্যাঁ। আচ্ছা, তো আহ, আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি আহ, যে নরএপিনেফ্রিনের জিনিসটা কি। তো নরএপিনেফ্রিন যেটা করে সেটা হচ্ছে দেখা যায় যে সে আপনাকে শুনতে পাচ্ছেন এখন? এই ধরনের প্রবলেম হচ্ছে কেন বুঝলাম না। আহ, জি ভাই, শোনা যাচ্ছে। না, আমাকে বারবার বের করে দিচ্ছে জুম। আমি কি অন্য একটা লিঙ্ক দিব? বুঝতেছি না, আমি একটু ওয়েট করে আসলে দেখি এই লিঙ্কটা কি কাজ করে কিনা। এরকম তো করার কথা না। আহ, আমি একটু চেক করি আসলে সবকিছু।
এই নেটওয়ার্কের স্পিড কি হঠাৎ করে ফল করছে নাকি? আমি একটা কাজ করতেছি আসলে, কিছু ট্যাব কমায় রাখি আসলে, আমার কাছে মনে হচ্ছে ট্যাব গুলো প্রবলেম করতেছে আমাকে, এই জন্য মনে হয়। আপনাকে দেখতে পাচ্ছেন? দেখতে পাওয়ার কথা। ওকে, আচ্ছা। সো আমরা যদি এখন দেখি যে নর এপিনেফ্রিনের ক্ষেত্রে কি হচ্ছে আসলে। নর এপিনেফ্রিন দেখা যায় যে ওইরকম ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট শো করে না। ও যেটা সে করে, সে সব ক্ষেত্রে কি করে এই নিয়মটা ফলো করে, ওর এই রিসেপ্টর এফিনিটিটা আলফা ওয়ান মোর দেন বিটা ওয়ান, অর্থাৎ আলফা ওয়ান মোর দেন বিটা ওয়ান। তাহলে দেখেন, আলফা ওয়ান মোর দেন বিটা ওয়ান এই কথাটার মানেটা কি আসলে? তার মানে আমি বলছি যে আপনারা যেটা এদিকে আছে সেটাকে কাজ মানে নিয়ে চিন্তা করবেন বেশি, লাইক যেহেতু আলফা ওয়ান মোর দেন বিটা ওয়ান মানে আলফা ওয়ান ইফেক্টে আমি মোটামুটি পাচ্ছি, বা এটা প্রমিনেন্ট। তাহলে আলফা ওয়ান ইফেক্টের মানে কি? যে আমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তেছে, ঠিক আছে? এখন দেখেন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়া মানে কি? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আমার ফিজিওলজি কি কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া, তাই তো? কার্ডিয়াক ধরলাম আমি কমার চেষ্টা করতেছে ফিজিওলজিক্যালি, মানে আমার বডি ফিডব্যাক মেকানিজম সেটাকে কমানোর চেষ্টা করছে। কিন্তু দেখেন ও হালকা পরিমাণ বিটা ওয়ানে কাজ করে, তাই না, নরএপিনেফ্রিন, যেহেতু সেটা মাইল্ড ইফেক্ট। কিন্তু এই হালকা পরিমাণ ইফেক্ট দিয়ে সে কি করে কমে যাওয়া, মানে কমতে যাওয়া কার্ডিয়াক আউটপুটটাকে সে কি করে ব্যাক টু দা নর্মাল নিয়ে আসে। অর্থাৎ এইখানে আমরা এটাই পাই, এখানে আর কোনো কথা নেই। অর্থাৎ নর এপিনেফ্রিনের ক্ষেত্রে আলফা ওয়ানের স্টিমুলেট করে, ভ্যাসোকনস্ট্রিকশনের টিপিআর বাড়ে, টিপিআর বাড়লে কার্ডিয়াক আউট কমে যাওয়ার কথা, তাই তো? কিন্তু এখানে এটা ন চেঞ্জ হয়, কারণ কি? হালকা পরিমাণ বিটা ওয়ানের কারণে কার্ডিয়াক আউটপুটটা ব্যাক টু দা নর্মাল চলে আসে, অর্থাৎ সবসময় নর্মালে মেনটেন, অর্থাৎ নো চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো ঠিক সেম পরিমাণ কি হার্ট রেটের ক্ষেত্রেও তেমন একটা চেঞ্জ হয় না। এবং যেহেতু সে আলফা ওয়ানকে ধরছে, আলফা ওয়ানকে ধরছে মানে ওই যে রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন হওয়া, তার মানে আমার রেনাল ব্লাড ফ্লো এখানে অবশ্যই কমতেছে। ঠিক আছে, আপনাদের একটা কথা বলে রাখি, আলফা ওয়ান যেখানে দেখবেন সামনে, তার মানে সে কি করছে? আর্টেরিয়াল টু স্কিন, হার্ট, কিডনি, স্কেলেটাল মাসল, অ্যাবডোমিনাল সবগুলোকে কনস্ট্রিক্ট করছে। আর আমার বডির ম্যাক্সিমাম আর্টারি গুলো কনস্ট্রিক্টেড আছে, এবং ইনক্লুডিং আমি যদি রেনাল ব্লাড ফ্লো একটা প্যারামিটার দিয়ে আলাদা, মানে রেনাল ব্লাড ফ্লোটাও কি হবে? কমে যাবে ডিউ টু রেনাল ভেসিকোশন। অর্থাৎ আলফা ওয়ান মানেই টিপিআর বাড়া, রেনাল ব্লাড ফ্লো কমা, এটা হচ্ছে প্রিন্সিপাল। আলফা ওয়ান মানেই হচ্ছে টিপিআর বাড়া, রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো নরএপিনেফ্রিন হচ্ছে এই মেকানিজমে কাজ করে। এখন আসেন আপনি আরেকটা ড্রাগের কথা বলছেন, এই নরএপিনেফ্রিন এখানে শেষ, এটা ইজি জিনিস। এখন আপনি আরেকটা ড্রাগের ক্ষেত্রে, সেটা কি? সেটা হচ্ছে আইসো প্রোটেরেনল। ঠিক আছে, আচ্ছা এটা যেহেতু বলছি আমি একটু ইমপ্লিকেশন বলে ফেলি। নরএপিনেফ্রিন আমরা কখন দিই? দেখেন নরএপিনেফ্রিনটা আমরা দেই হচ্ছে একটা ডিজিজ আছে যেটাকে বলে সেপটিক শক। নাম কি? সেপটিক শক। বাই সেপটিক শক কখন হয় এটা নিয়ে বলতে গেলে আরো মানে এটা নিয়ে টানা ঘন্টার পর ঘন্টা বলা যাবে, কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা বলতেছি না। সেপটিক শকটা কি? সেপসিস হচ্ছে, সেপসিস জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত। তো সেপসিস হচ্ছে সেপটিক শক প্রতিক্রিয়া। সেপসিসটা কি জিনিস? আমার বডিতে যে কোনো ধরনের সিভিয়ার ইনফেকশন, ঠিক আছে? আমি বললাম আমার হাত কেটে গেছিল, কোনো কারণে আমার হাত একটা বড় পরিমাণে কেটে গেছে, একটা লেসারেশন উন্ড হয়েছে, ঠিক আছে? তো আমি এটাকে ভালোভাবে ক্লিন করলাম না, অ্যান্টিবায়োটিক খেলাম না, রেখে দিলাম। ব্যাকটেরিয়া আসবে, এটাকে ইনোকুলেট করবে, ঠিক আছে? ব্যাকটেরিয়া, আমি যদি অ্যান্টিবায়োটিক এখন না খাই, অন্যকে যদি ঠিকমতো ক্লিন না করি, তো ব্যাকটেরিয়াগুলো আমার ব্লাডে চলে যাবে ultimately, ঠিক আছে? তো একটা ওন্ড ইনফেকশন হয়ে আমার বডিতে সিভিয়ার পরিমাণ ব্লাড, মানে সরি ব্যাকটেরিয়া ইনোকুলেট হয়ে গেল, ঠিক আছে? একটা লার্জ একটা ইনোকুলাম অফ ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটা মেনলি গ্রাম পজিটিভ, যেহেতু আমি স্কিন বলছি, স্টেপ ওরিয়াস ধরেন, স্ট্রেপ্টোককাস পায়োজেন্স ধরেন, একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ঢুকে গেল। ঢুকার পরে ও কি করবে? ও তোর কাজ করা শুরু করে দেবে, তাই না? অনেক বেশি পরিমাণে
ব্যাকটেরিয়া আমার ব্লাডে চলে আসলো। তো ব্লাডে আসার পর কি করবে, ওরা ওদের শরীর থেকে কিছু টক্সিন রিলিজ করে, লাইপোপলিস্যাকারাইড। ইমিউনোলজিতে আমরা এগুলো পড়বো, যে টক্সিন, লাইপোপলিস্যাকারাইড। টক্সিন বলতে অ্যান্ডোটক্সিন অ্যান্ড এক্সোটক্সিন, যেহেতু গ্রাম পজিটিভ তার মানে এখানে এক্সোটক্সিন রিলিজ করতেছে। তো ব্যাকটেরিয়ার এই টক্সিন এবং কিছু লাইপোপলিস্যাকারাইড অর্থাৎ ব্যাকটেরিয়াল পার্টিকেল গুলো যেটা করে, আমার বডির যে ভেসেলের স্মুথ মাসেল আছে, এই ভাস্কুলার স্মুথ মাসেলের ভিতরে ঢুকে ওরা যেটা করে সেটা হচ্ছে যে নাইট্রিক অক্সাইডকে রিলিজ করে দেয় আমার ভেসেলের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ ব্যাকটেরিয়া গুলো ভেসেলের ভিতরে ঢুকে নাইট্রিক অক্সাইডকে বাড়ায় দেয়, এবং এত পরিমাণ সারা ব্লাড ভেসেলে আমার এত পরিমাণ নাইট্রিক অক্সাইড বাড়ে যে আমার জেনারেলাইজড ভেসো ডাইলেশন হয়, ঠিক আছে। অর্থাৎ সেপটিক শকের মেইন জিনিসটা কি, আমি মেইন জিনিসটা বলছি, সেটাকে মানে হচ্ছে কি, জেনারেলাইজড ভেসোডাইলেশন। জেনারেল ভেসোডাইলেশন মানে কি ভাই, আপনার বডির যত আর্টারি আছে, আর্টারি আছে, ভেইন আছে, সবগুলা এমন ভাবে ডাইলেট হয়েছে যে ব্লাড প্রেশার আপনার সিভিয়ারলি ফল করছে। ভেনোডাইলেশন হলে প্রিলুড কমে গেছে হার্টে, ওই মেকানিজম। আপনার টিপিআর কমে গেছে, ঠিক আছে। তো হার্টে ব্লাডই আসে না, সব ব্লাড জমে গেছে আর্টারি ভেইনে, এমন ভাবে ডাইলেট হয়েছে, ঠিক আছে। তো আলটিমেটলি পেশেন্ট গুলো হাইপোপারফিউশন হয়ে মরে যায় শকে, সেপটিক শক। তো এটাকে আমরা বলি সেপটিক শক, ঠিক আছে। তার মানে সেপটিক শকে যেটা সেটা হচ্ছে জেনারেলাইজড ভেসোডাইলেশন। তার মানে আপনাকে এমন একটা ড্রাগ দিতে হবে এইটার ম্যানেজমেন্টের জন্য যেটা কি হয়, ভ্যাসো কনস্ট্রিকশন। অর্থাৎ আপনার আর কোনো কিছু দরকার নাই, সেপটিক শকে শুধু আপনার ভ্যাসো কনস্ট্রিকশন করবেন, দ্যাটস ইট, আর কিছু না। অনলি কি ভ্যাসো কনস্ট্রিকশন করবেন, এবং তার সাথে যদি আপনি কার্ডিয়াক আউটপুটকে একটু বাড়াইতে পারেন সেটা আপনার প্লাস পয়েন্ট। তার মানে আপনি এমন একটা ড্রাগ ইউজ করবেন যেটা প্রিডমিনেন্টলি ভ্যাসো কনস্ট্রিকশন করে, এবং তার সাথে যদি সে কার্ডিয়াক আউটপুট একটু বাড়াইতে পারে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে। তার মানে আপনি এমন একটা ড্রাগ দিবেন যেটা ডাইলেট হওয়া ভেসেল গুলোকে কনস্ট্রিক্ট করতে পারবে। তার মানে আপনি দেখেন এখান থেকে কোন ড্রাগটা চয়েস করবেন, যে ড্রাগ আলফা, বিটা, বিটা ওয়ান, বিটা টু তিনটাতে সমানভাবে কাজ করে, নাকি যে ড্রাগটা আলফা ওয়ান এবং বিটা ওয়ান কি সিলেক্টিভলি কাজ করে, কোনটা কাজ চুজ করবেন। অবভিয়াসলি আমার ক্ষেত্রে ভালো অপশন হচ্ছে কি, নরএপিনেফ্রিন, যেটা আলফা ওয়ানে মেইনলি কাজ করে, তার সাথে হালকা বিটা ওয়ানে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ আমরা এমন একটা ডোজ দেই যেখানে আলফা ওয়ানটা প্রিডোমিনেন্ট, তার সাথে বিটা ওয়ান ইফেক্টও থাকে। তো যার কারণে কি হয়, আলফা নেফ্রনে ভেসো কনস্ট্রিকশন হয়, পেশেন্টের টিপিআর বেড়ে যায়, আলটিমেটলি সব কিছুই কি হয়, ভেসো কনস্ট্রিকশন হয়, পেশেন্টের প্রিলুডও বাড়ে, টিপিআরও বাড়ে, তার ব্লাড প্রেশার বাড়ে, ঠিক আছে। তার সাথে বিটনে একটু ইফেক্ট আছে, তো আপনি কার্ডিয়াক না হয় একটু বাড়াই দিলেন, ঠিক আছে। অর্থাৎ পেশেন্টের হিমোডাইনামিক স্টেবিলিটি মেনটেন হয়। এই জন্যই সেপটিক শকে আপনি যদি বলেন আমি একটা ইনজেকশন দেবো, সেটা হচ্ছে নরএপিনেফ্রিন ইন কেস অফ সেপটিক শক। আর উপরে আমরা যেটা পড়ছি এপিনেফ্রিন, এটা ছিল অ্যানাফাইলেকটিক শকের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে কথা। এখন আসেন আপনি আইসোপ্রোটেরোনল, এটার কাজ কি ভাই। আইসোপ্রোটেন, আইসো শব্দের মানে শব্দ অর্থ কি, ইকুয়াল, তাই না, ইকুয়াল। আইসো শব্দের মানে হচ্ছে সমান, দুইটা সমান সমান। প্রোটেরোনল, আইসো মানে সমান সমান, সমান সমান মানে আপনি মনে রাখবেন আইসো মানে হচ্ছে বিটা ওয়ান সমান সমান বিটা টু, দ্যাটস ইট। ও এইটা দেখায়, ঠিক আছে। তার মানে বিটা ওয়ান যা কথা বিটা টু তাই কথা। তাহলে বিটা ওয়ান আপনি ধরেন, বিটা ওয়ান কাজ করতেছে বেশি, তার মানে হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। মানে কি হলো, হার্ট রেট বাড়লো, কার্ডিয়াক আউটপুট কি হলো, বাড়লো, ঠিক আছে। এখন আসেন, সে তো বিটা টু তেও কাজ করতে, তাই না। হার্ট রেট কার্ডিয়াক আউটপুট বাড়লে ফিজিওলজিক্যালি কি হয়, আমার টিপিআর কমে যায়, ঠিক আছে। এখন দেখেন টিপিআর কমার পথে, এখন আমরা আমরা দেখি ফার্দার কমবে না কি হবে। তার সাথে সে বিটা ওয়ান বিটা টু তে সমানভাবে কাজ করে। বিটা টুর কাজ ছিল কি, যে স্কেলেটাল মাসেল আর্টারিগুলোকে ডাইলেট করে দেওয়া। তাহলে বিটা টু কি করে, বিটা টু ও ভেসো ডাইলেশন করে, মানে ভেসো করলেও টিপিআর এমনিই কমবে। তার মানে এখানে টিপিআর আসলে ফিজিওলজিক্যালি কমে নাই, এটা বিটা টু ইফেক্টের কারণে কমছে আসলে মেইনলি, ঠিক আছে। তার মানে এখানে তিনটা ডায়ামিটার আপনি 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 নিজেই মিলাতে পারতেছেন। বিটা ওয়ান মানে কি, হার্ট রেট কার্ডিয়াক আউটপুট বাড়বে, তো এর রেসপন্সে টিপিআর কমার কথা। আর তার আবার পর বিটা টুর উপর সমান ইফেক্ট, তাহলে বিটা টুর কারণে টিপিআর কমতেছে, ঠিক আছে। তার মানে টিপিআর কমবেই কমবে, এখানে নো চেঞ্জ, বাড়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। দ্যাটস ইট, আইসোপ্রোটিওনল এই কাজটাই করে। আরেকটা ড্রাগ আছে ফিনাইলেফ্রিন, এটা দেখেন কি করে। ফিনাইলেফ্রিন আরো সোজা। ফিনাইলেফ্রিন একটা কাজই করে ভাই, ও হচ্ছে শুধুমাত্র আলফা ওয়ানে কাজ করে, দ্যাটস ইট, নাথিং এলস। এটা সহজ না তাহলে বলেন, এটা তো আরো সহজ।
ফিনেফ্রিন যদি শুধুমাত্র আলফা ওয়ানে কাজ করে, তাহলে আলফা ওয়ানের মাধ্যমে সে কি করবে, এই যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে বাড়াচ্ছে এবং রেনাল ভেসোকনস্ট্রিকশন তো করতেছে, কারণ এটা আলফা ওয়ান ইফেক্ট। তার মানে রেনাল ব্লাড ফ্লোটা কি হবে, কমবে, তাই না? রেনাল ব্লাড ফ্লোটা কমবে এবং কার্ডিয়াক আউটপুট হার্ট রেট কি হবে? এখানে কি বিটা নিয়ে কোনো কথা হচ্ছে? কিছু হচ্ছে না। তার মানে টিপিআর বললে কার্ডিয়াক আউটপুট হার্ট রেট কমে যায়, মানে এটা কমবে, এটা কমবে, এখানে নো চেঞ্জ, বেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আলফা ওয়ান টিপিআর বাড়াচ্ছে মানে কার্ডিয়াক আউটপুট হার্ট রেট কমবে, দ্যাটস ইট। এখন যদি বিটা নিয়ে কোনো ইন্টারাকশন হচ্ছে তো আমি ওইদিকে আমাদের কোনো কথাই আসতেছে না, ঠিক আছে? দ্যাটস ইট। এবং আর কি কোনো কিছু আছে আমাদের, আর কোনো ড্রাগ এখানে কথা বলার মতো? মিডোড্রিন, মিরা ব্যাগ্রন, এগুলা এখন না, এগুলা এগুলা মাইনর ড্রাগ, এগুলা নিয়ে কথা বলার তেমন কিছু নাই। তো আমাদের দেখেন যেগুলা নিয়ে আসল কথাবার্তা হয়, আমরা আজকে গ্রাফ দেখবো না, অলরেডি 11:30 বাজে, আপনাদের অনেক সময় আটকে রাখছি আমি। তো আজকে আমি গ্রাফটা দেখাবো না, আমার প্ল্যান ছিল যে গ্রাফটা আজকে যদি দেখাতে পারতাম। তো একটা গ্রাফ আছে, ঠিক আছে, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, আইসোপ্রোটেনরল, কোনটাকে ব্লক করে দিলে এরপরে কোনটা দিলে কি হবে, ঠিক আছে? আপনাদের কাছে এখন জিনিসটা সহজ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? এবং আমাদের দেখি একটা সারপ্রাইজ থাকতে পারে আপনাদের জন্য, সেটা হচ্ছে নেক্সট ক্লাসের আগে আমি আরেকটা ছোটখাটো একটা ক্লাস নিতে পারি। এটা শিওর না আসলে, আমি জানাবো কখন, কত মানে কিবারে কত, মানে কোন টাইমে নিব। আমরা জাস্ট একটা ঝটিকে একটা ক্লাস নিব, লাইক ধরেন 1 ঘন্টার মতো, ঠিক আছে? তো 1 ঘন্টার মতো একটা ক্লাসে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে ডিসকাস করবো আপনাদের সাথে, ঠিক আছে? সেই প্রশ্নগুলো হচ্ছে ওই যে এসবিএ কোশ্চেন, ঠিক আছে, ইউএসএমএল স্টেপনে যেগুলো আসবে, সেটা হতে পারে আমরা এন্ডোক্রাইনের টপিক বা ফার্মাকোলজির টপিক, ঠিক আছে? আমরা এই যে যা যা পড়তেছি এগুলো নিয়ে কিছু প্রশ্ন আমি ডিসকাস করব, এবং তার সাথে আমি আজকেও কিছু প্রশ্ন দিব আপনাদেরকে, এই যে যা যা পড়ছি আপনারা আমার এই ভিডিওটা ভালো করে দেখবেন, বিশেষ করে যেগুলো মনে হবে একটু কনফিউজিং এগুলো বারবার দেখবেন, পোস্ট করে করে, আর রিপ্লাই করে করে। আপনাদের যদি এরপরে প্রশ্ন থাকে, জাস্ট এটা মানে আমাদের গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? যে কোনো ধরনের প্রশ্ন, ঠিক আছে? আপনি শুধু এই টপিক না, আমি এই টপিক পড়াচ্ছি এই টপিক নিয়ে প্রশ্ন করবেন সেটা না, যে কোনো সাবজেক্ট, মেডিসিন, সার্জারি, গাইনি, আমরা যেটা আন্ডার গ্রাজুয়েট পড়তেছি, যেটাই ফেস করতেছি, আপনি সেটা জাস্ট যে কোনো প্রশ্ন মেডিসিনের আপনি গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? আপনি মানে গ্রুপে পোস্ট করবেন, আমরা সবাই এটা ডিসকাস করবে প্রশ্ন নিয়ে, ঠিক আছে? তো আমরা যত বেশি ডিসকাস করবো তত বেশি জানবো আসলে, ঠিক আছে? আমাকে যদি লাইক আজকে ধরেন হানিফ ভাই একটা প্রশ্ন করলো, একটা ইউওয়ার্ল্ড একটা প্রশ্ন এক্সপ্লেনেশন দিল, ঠিক আছে? এটা ধরি যে আমাদের এখানে সাদিয়া আছে, হ্যাঁ, তো সাদিয়া যদি এটাকে নিজে থেকে এক্সপ্লেন করে, ঠিক আছে, তো সাদের একটা জিনিস শেখা হলো, ঠিক আছে? এটা আমরা সবাই দেখবো, সবাই শিখবো, ঠিক আছে? তো আমি চাই এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হোক, ঠিক আছে? আপনার প্রশ্ন করেন, এখানে তো মানে অন্য কিছু ভাবার তো কিছু নাই না, তাই না? আমরা যদি একটা জিনিস নিয়ে অনেক ভাবি, একটু অনেক ভাবি যে এটা করলে এটা কি হবে, এটা কি সহজ জিনিস, এটা করলে আমি যদি এবার জিজ্ঞেস করি সে কি ভাববে, এসব ভাবাভাবি করলে না আমাদের কোনো শেখা হয় না, ঠিক আছে? তো কোনো কিছু ভাবাভাবি করার দরকার নাই, ঠিক আছে? একটা সোবার গ্রুপ ক্রিয়েট করা উচিত কনসেপ্টের দিক দিয়ে, ঠিক আছে? যত হার্ড হোক, যত ইজি কনসেপ্ট হোক, আপনারা প্রশ্ন করেন, ঠিক আছে? আমি চাই আপনারা গ্রুপে প্রশ্ন করেন, আমি বারবার বলি, বারবার বলি, আপনি ইউআরএল সলভ করতে গিয়ে, যে কোনো কিছু রিসার্চ করতে গিয়ে যেই প্রশ্ন ডিফিকাল্টি ফেস করবেন, জাস্ট এটা গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে? আমি যখনই ফ্রি হবো তখনই আমি দিব আপনাকে, ঠিক আছে? আমি তো আপনাকে আনসার দিবই, ঠিক আছে? তো আপনারাও সবাই পার্টিসিপেট করবেন, ঠিক আছে? আপনি যখন ফ্রি আছেন গুগলে ওর প্রশ্ন নিয়ে সার্চ করলেন, রিসার্চ আর্টিকেল পড়লেন, ঠিক আছে, পাবমেডে গেলেন, কত কিছু আছে বুঝছেন? মানে এটা এইভাবে পড়তে হবে আসলে, স্কুল স্টেপ আপনাকে এইভাবে পড়ানোটা শেখায়। তো আমি আপনাদেরকে এইভাবে ভাইয়া, এনকারেজ করতে চাই। হ্যাঁ, ওই তো ডোবিউটামাইন একটা পড়ছিলাম, যেটা হচ্ছে কার্ডিওজেনিক শকে ইউজ করা হয়। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ডবিউটো মানে ইয়েস, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা মিস করছি আসলে, এক্সট্রিমলি সরি। আচ্ছা, ডবিউটো আমি নিয়ে একটু বলতেছি, হ্যাঁ। আহ, আচ্ছা, ডবিউটামিন, আচ্ছা দেখেন, ডবিউটামিনের ক্ষেত্রে ওর এরকম ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট নাই। সেটা হচ্ছে কি, সে শুধুমাত্র এটা শো করে, এটা সহজ, বিটা ওয়ান মোর দেন বিটা টু, অর্থাৎ তার কি বিটা ওয়ান ইফেক্টটা প্রিডোমিনেন্ট, তার সাথে কিছু বিটা টু ইফেক্ট আছে। তার মানে আপনি দেখেন, যদি বিটা ওয়ান ইফেক্টটা প্রিডোমিনেন্ট হয় তাহলে বিটা ওয়ান মানে কি, যেটা হার্ট রেট, তাই তো? হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, এটা হচ্ছে বিটা ওয়ান ইফেক্ট।
হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে ডোবিটামিন ইফেক্ট। তার উপর তার হালকা পরিমাণ কি আছে, বিটা টু ইফেক্ট আছে, তাই তো? তার মানে আপনি দেখেন এখানে কি হচ্ছে, যে আমার হার্ট রেট কার্ডিয়াক আউটপুট বাড়তেছে এবং আহ, আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আজকে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু মাইক্রোসফটটাকে বন্ধ করি, আমার কাছে মনে হচ্ছে এই যে মাইক্রোসফট হোয়াইট বোর্ডটা মনে হয় প্রবলেম করতেছে। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, এটা বন্ধ। এখন আশা করি প্রবলেম হবে না। আমি একটু ফার্স্ট এডে যাই। আচ্ছা, আপনারা যদি এখন দেখেন, উম, দেখেন ফার্স্ট এডে যদি আমি চাই, যেটা বলছিলাম ডবিউটামিন নিয়ে, তাই তো? হ্যাঁ, এখানে খালি জায়গা আছে, আমি এখানে লিখতেছি। দেখেন ডবিউটামিন যেটা করে, ডবিউটামিন হচ্ছে আহ এটা দেখায় বিটা ওয়ান মোর দেন বিটা টু, অর্থাৎ বিটা ওয়ান এর ইফেক্ট হচ্ছে তার ক্ষেত্রে প্রমিনেন্ট, বিটা টু হালকা ইফেক্ট আছে, ঠিক আছে? তাহলে বিটা ওয়ান ইফেক্ট মানে কি, হার্ট রেট বাড়বে, মানে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, ঠিক আছে? এখন দেখেন কার্ডিয়াক আউটপুট হার্ট রেট বাড়লেই টিপিআর কি হয়, ফিজিওলজিক্যালি কমে যেতে চায়, ঠিক আছে? আমি যদি টিপিআর ধরি, টিপিআর ফিজিওলজিক্যালি কমতে চায়, ঠিক আছে? কমতে যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে? এখন কি হবে দেখেন, দেখেন হালকা পরিমাণ বিটা টু ইফেক্ট আছে না? তাহলে বিটা টু ইফেক্টের কাজ কি ছিল, স্কেলেটাল মাসল আর্টেরিওলকে ডাইলেট করা, মানে বিটা টু ইফেক্ট ছিল ভেসোডাইলেশন করা। তাহলে ভেসোডাইলেশন মানে অলরেডি টিপিআর আরো কমে যাবে, তার মানে এখানে টিপিআর কমবেই, অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নাই, ঠিক আছে? তার মানে দেখেন আপনার কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে, হার্ট রেট বাড়াচ্ছে, টিপিআরটাকে কমাচ্ছে, ঠিক আছে? আর তাহলে আপনি যদি অন্য কিছু চিন্তা করেন যে পালস প্রেশার কি হবে, দেন পালস প্রেশার মানে কি, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে কমতেছে, মানে পালস প্রেশার কি করবে, সে বাড়াবে, ঠিক আছে? মিন আর্টারি প্রেশার কি হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়াচ্ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমাচ্ছে, প্রিডোমিনেন্ট ইফেক্ট কি, কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে, তার মানে সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে বাড়াচ্ছে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে কমাচ্ছে, কিন্তু অত বেশিও কমাইতে পারবে না কারণ বিটা টু ইফেক্ট ইজ লেস। তার মানে এখানে মেইন আর্টেরিয়াল প্রেশার যেটা, এটা একটু হলেও বাড়বে, ঠিক আছে? বাকি বাদ দেন, এমএপিপিপি এগুলো বাদ দেন, আপনি মেইনলি তিনটা নিয়ে চিন্তা করেন, টিপিআর কার্ডিয়াক আউটপুট কি হচ্ছে, ঠিক আছে, হার্ট রেট কি হচ্ছে। তার মানে দেখেন ডোবিটামিনের কত সুন্দরভাবে কাজ করে, সে কার্ডিয়াক আউটপুটটাকে বাড়াচ্ছে, টিপিআর টাকে কমাচ্ছে, অর্থাৎ তার ইফেক্টটা হচ্ছে সে কার্ডিয়াক আউটপুটকে বাড়াবে, টিপিআর কে কমাবে। এটা হচ্ছে কার্ডিয়াক ইফেক্ট। এখন আপনি, আমি আপনাকে ক্লিনিক্যাল একটা কন্ডিশন দিই, ঠিক আছে? মনে করেন একটা মানুষ 70 বছর বয়স্ক, তার হাইপার লিপিডেমিয়া আছে, হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে, ঠিক আছে? তার হচ্ছে সিগনিফিকেন্ট, সে গত 30 বছর ধরে ডেইলি 1 প্যাকেট করে সিগারেট খায়, তার 15 বছর ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস, 15 বছর না ধরেন 5 বছর ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস, ঠিক আছে? অর্থাৎ তার করোনারি আর্টারি ডিজিজ হওয়ার জন্য যা যা রিস্ক ফ্যাক্টর দরকার সব তার আছে, তার মানে তার করোনারি আর্টারি ডিজিজ আছে। এখন সে হঠাৎ করে রাত্রে ঘুমাইছে, খায়া দেয়া ইচ্ছা মতো ভরপেট খায়া ঘুমাইছে, খাওয়ার পর হঠাৎ করে তার বুকে ব্যথা হয়েছে, শরীর ঘাম দিয়ে দিছে, তার মাথাটাতে ঘুরেছে, মানে তার মনে হয়েছে তার একটা ইম্পেন্ডিং একটা ডুম হয়ে যাবে, মরে যাবে সে, ঠিক আছে? এবং তার সেন্ট্রাল একটা চেস্ট পেইন, এবং তার কি হলো, লাইক তার মনে হচ্ছে যে তার বুকে কেউ চাপ দিয়ে ধরে আছে, তার হার্টকে মনে হচ্ছে কেউ দিয়ে ধরে বসে আছে, ঠিক আছে? মানে চারদিক দিয়ে ধরে বসে আছে তার হার্টকে। তো তাড়াতাড়ি সে করে হসপিটালে গেল, হসপিটালে যাওয়ার পর আপনি তার ইসিজি করাইলেন, ঠিক আছে? ইসিজি করায় দেখলেন যে এসটি সেগমেন্ট ইলেভেশন ইন V1 to V6 প্রত্যেকটা মানে চেস্ট লিডে তার এসটি সেগমেন্ট ইলেভেশন, তার মানে আপনি রাখবেন যে অ্যান্টিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে, ঠিক আছে? অর্থাৎ এত যে একটা ইনফ্রাকশন হইলো, মনে করে যে তার লেফট কর্নার আর্টারির যে একটা মেইন ব্রাঞ্চ, যেটা হচ্ছে লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা কিনা লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয় অ্যান্টিরিয়র ওয়ালকে, এইটা পুরাটা ব্লক হয়ে গেছিল তার এমআই এর কারণে, মানে ওই যে ব্লকের যে কারণে এমআই হয়েছে, এটা ব্লকের কারণে। এবং তার এই লেফট ভেন্ট্রিকলটা পাম্পই করতে পারতেছে না, কারণ ম্যাক্সিমাম যে মাসেলটা আছে সেটা যে ব্লাড সাপ্লাই পায় সেই আর্টারিটাই ব্লক হয়ে গেছে, ঠিক আছে? তো যার কারণে তার এমআই ডেভেলপ করছে। এখন হঠাৎ করে তার লেফট ভেন্ট্রিকল কি করছে, পাম্প করা শেষ, মানে একদম কমে গেছে,
মানে পাম্প করতে পারতেছি না, কারণ ওর মাসেল গুলো কি করছে, ব্লাড সাপ্লাই নাই, মাসেল কাজ করতেছে না, ভেন্ট্রিকুলার মাসেল। তার মানে আপনি যদি মনে করেন, দেখেন এটা যদি আমি লেফট ভেন্ট্রিকল চিন্তা করি, তো এটিকে তার এওরটা, তাই তো। এখন ধরেন এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, অন্তত লেফট ভেন্ট্রিকল আগে কাজ করতো, ব্লাড এদিকে পাঠাইতো, তাই না? এখন তো ব্লাড পাঠাতে পারতেছে না। তাহলে লেফট ভেন্ট্রিকলে যতটুকু ব্লাড আছে সেটাকে হচ্ছে সামনে হালকা 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 করে একটু একটু ঠেলা দিচ্ছে, একটু একটু করে ব্লাড যায়। ঠিক আছে, এই কারণে পেশেন্ট মরে নাই, ঠিক আছে, মানে পেশেন্ট এখনো জীবিত আছে একটু একটু ব্লাড যাওয়ার কারণে। একটু একটু ব্লাড দিকে যায়, তার মানে লেফট ভেন্ট্রিকলে কি হচ্ছে, সব ব্লাড জমে যাচ্ছে এদিকে। ঠিক আছে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকলের ভিতরে ব্লাড অনেক বেশি, এবং ব্লাডের কারণে লেফট ভেন্ট্রিকল কি হচ্ছে, প্রেসার বেশি লেফট ভেন্ট্রিকলের ভিতরে। এবং এই প্রেসার বেশি বেশি থাকার কারণে উপরে এখানে যে লেফট এট্রিয়াম আছে, সেটা কি ব্লাডকে এখানে পুশ করতে পারতেছে না। লেফট এট্রিয়ামের ভিতরে ব্লাড জমে গেছে, লেফট এট্রিয়ামের ভিতরেও প্রেসার বেড়ে গেছে। তো আলটিমেটলি কি হবে, পালমোনারি আর্টারি, তো লাংস থেকে অক্সিজেনেট হয়েছে যে ব্লাড গুলো আছে সেইগুলো সামনে আসতে পারছে না, কারণ সামনে অলরেডি ব্লাড জমে অকুপাই করেছে সবকিছু। ঠিক আছে, তো তার মানে আমার পালমোনারি আর্টারিতে কি হবে, ব্লাড প্রেশার মানে ব্লাড ভলিউম বেড়ে যাবে, পালমোনারি আর্টারির হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাবে, এবং সেখান থেকে ব্লাড থেকে প্লাজমা লিকেজ হয়, সেগুলো অ্যালভিওলাসের ভিতরে ঢুকবে। আপনি কি পাবেন, পালমোনারি ইডেমা। ঠিক আছে, পালমোনারি ইডেমা পাবেন। ঠিক ঠিক তেমনি রাইট ভেন্ট্রিকল থেকেও তো ব্লাড যাইতে পারছে না সামনে, কারণ পালমোনারি আর্টারিতে অলরেডি ব্লাডের বন্যা। ঠিক আছে, ঠিক তেমনি রাইট এট্রিয়াম, ঠিক তেমনি আপনার সুপিরিয়র ভেন্ট্রিকল বা ইনফেরিয়র ব্লাড সামনের দিকে রাইট এটিএমে ঠেলতে পারতেছে না, কারণ ওদিকে ব্লাড অলরেডি জমা আছে, তো সে কিভাবে ঠেলবে। ঠিক আছে, অর্থাৎ একটা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার আসলো আপনার পেশেন্ট। ঠিক আছে, তার কি হয়েছে, সিস্টোলিক মানে ব্লাড প্রেশার খুবই কম, হার্ট রেট অনেক বেশি, হার্ট রেট 150, তার ব্লাড প্রেশার ধরেন যে 80/60, হার্ট রেট 150। আপনি তার লাংসও অস্কালটেট করে পাইলেন কি, বাই বেজিলার ক্র্যাকেলস, কেন, ওই যে পালমোনারি ইডেমা হয়েছে হঠাৎ করে হার্ট ফেলিয়ারের কারণে। তার পাইলেন জেভিপি রেইজড, কারণ কি হয়েছে, ব্লাড হার্টের ভিতরে ঢুকাইতে পারতেন, অলরেডি ব্লাড মানে হার্ট ব্লাড দিয়ে অকুপাইড, জেভিপি বেশি। ঠিক আছে, তো আপনি এগুলো নিয়ে আসলো পেশেন্ট, সাথে পেশেন্ট সেন্ট্রাল চেস্ট পেইন। তো আপনি এখন তাকে একটা ড্রাগ দিতে হবে তার লাইফটাকে সেভ করার জন্য। ঠিক আছে, আপনি তো ট্রপাই দেখছেন, তাকে তো হয় যে আপনি আহ, কি যেটা করবেন তার হচ্ছে ফার্স্ট অফ অল যে করোনারি ইন্টারভেনশন করবেন, তাই তো, মানে ব্লকটাকে রিমুভ করবেন। ঠিক আছে, তো ব্লকটাকে রিমুভ করছেন, তো ব্লক রিমুভ এগুলা করার জন্য তো একটা টাইম দরকার, তাই না, একটা সেটিং তো দরকার। পেশেন্ট আসলেই তো আমি 1 মিনিটের মধ্যে পার কিউটিনাস করোনারি ইন্টারভেনশন করতে পেশেন্টকে ঠিক করতে পারবো না। তো আমাকে এইটা পিসিআই করার আগ পর্যন্ত পেশেন্টের হিমোডাইনামিক স্টেবিলিটিটাকে মেনটেন করতে হবে, তাই না। তো সেটার জন্য আমরা একটা ড্রাগ দিব। এখন দেখেন, আমরা যদি কোনো একটা ড্রাগ দেই, যেটা, দেখেন এই সিমটম গুলো কি জন্য হয়েছে, তার প্রডিউস হয়েছে কারণ লেফট ভেন্ট্রিকল পাম্প করতে পারছেন, লেফট ভেন্ট্রিকল ব্লাড নিয়ে বসে আছে, সে সামনের দিকে আগাতে পারছেন, তো এখন পিছনের দিকে সব ব্লাড জমে জমে আহ, আমার লাংসে জমতেছে। আলটিমেটলি প্রবলেমটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল পাম্প করতে পারতেছেন। তো আমাকে এমন একটা ড্রাগ দিতে হবে যাতে লেফট ভেন্ট্রিকল একটু হইলে পাম্প করতে পারে, সামনে ব্লাডকে ঠেলতে পারে। সামনে ব্লাডকে ঠেললেই পিছনের দিকে ব্লাডের যে একটা ব্যাক ফ্লো বা প্রেসার বেড়ে যাওয়া সেটা কম হবে, অর্থাৎ পেশেন্ট কিছুটা হলে হিমোডাইনামিক স্টেবল থাকবে আমার পিসিআই করার আগ পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে বিষয় আমার। তাহলে আমি এমন একটা ড্রাগ দিলাম যেটা কি করে, বিটা 1 এর উপর প্রিডোমিনেন্ট ইফেক্ট আছে। তো সেটা কি করবে, কার্ডিয়াক আউটপুটকে বাড়াবে। দেখেন এর আগে কিন্তু সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে তার হার্ট রেট কিন্তু 150 হয়েছিল, কিন্তু হার্ট রেট বাইরে তো লাভ নাই, কারণ হার্ট রেট বাড়ার সাথে যদি ফোর্স অফ কন্ডাকশন বাড়ে, তখন না ব্লাড সামনের দিকে ফরওয়ার্ড মুভ হবে। ঠিক না, তো হার্ট রেট বাড়তেছে কিন্তু হার্ট তো আগে ফোর্স অফ কন্ডাকশন ছিলই না, কারণ হার্টের ব্লাড সাপ্লাই নেই। ঠিক না, কিন্তু এখন আপনি এমন একটা ড্রাগ দিলেন, মনে করেন যে তার আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা ছিল যে ডোভিউটামিন, তাহলে যে একটা এমআই এর পেশেন্ট, হ্যাঁ, যার অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার ডেভেলপ করছে, তাই তো। তার মানে এখন দেখেন আপনি যদি এমন একটা ড্রাগ দেন যেটা কি না হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনটাকে একটু বাড়াবে। ঠিক আছে, যে আমি এমন একটা ড্রাগ দিলাম যে যেহেতু লেফট ভেন্ট্রিকল কোনো ব্লাডকে সামনের দিকে ঠেলে দিতেই পারছে না, তো যার কারণে আমার সব সিমটমস হচ্ছে ব্লাড প্রেশার কমতেছে, মেইন কথা হাইপোটেনশন হচ্ছে, শকে চলে যাচ্ছে পেশেন্ট, কার্ডিওজেনিক শক যেটাকে বলে, হার্ট ফেইল হওয়ার কারণে যে শকটা হয় কার্ডিওজেনিক শক বলা হয়, তো এই শকে আছে পেশেন্ট। তো আমি এমন একটা ড্রাগ দিলাম যেটা কি না হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনটাকে একটু হলেও বাড়াবে। ঠিক আছে, তখন আমার ফরওয়ার্ড
ব্লাড ফ্লোটা একটু হলেও মেনটেন থাকবে, স্ট্রোক ভলিউম ঠিক থাকবে, কার্ডিয়াক আউটপুট একটু হলেও বাড়বে। তার মানে আমার পিছনে যে ব্লাডের যে একটা প্রেসার পড়ছিল আগে ব্যাক ফ্লো, সেটা কিছুটা হলে কারেক্ট করতে হবে, কারেক্ট হবে, এবং কার্ডিয়াক আউটপুটটাও একটু বাড়বে। অর্থাৎ পেশেন্টের বিপি একটু হলেও ঠিক থাকবে আমার পিসিআই করার আগ পর্যন্ত, হ্যাঁ। এবং পেশেন্টের ব্যাকফ্লো হয়ে পালমোনারি ইডেমা এগুলো কমবে, পেশেন্টের রেসপিরেটরি ডিফিকাল্টিটা কমবে, অর্থাৎ সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট, তার মানে শকটাও কারেক্ট হবে, ঠিক আছে। তো এই জন্য আমার একটা পারফেক্ট ড্রাগ হচ্ছে যেটা বিটা ওয়ান কে স্টিমুলেট করে, ঠিক আছে। এখন আপনি আরেকটু সাইড টক বলি, ঠিক আছে, বিটা ওয়ান কে স্টিমুলেট করে আপনি এরকম একটা ড্রাগ তো দিবেনই অবশ্যই। এখন আপনি যদি আরেকটা মানে একটা ড্রাগ দিতে পারেন যার বিটা ওয়ান ইফেক্ট আছে, তার সাথে তার বিটা টু ইফেক্ট আছে। এখন ধরেন বিটা টু ইফেক্ট থাকলে কি হবে? বিটা টু ইফেক্ট থাকলে যেটা হবে, বিটা টু ইফেক্ট কি করে, যে আর্টেরিয়াল টু স্কেলেটাল মাসেল যারা আছে এগুলোকে ডাইলেট করে। অর্থাৎ বিটা টু কি করে? ভেসো ডাইলেশন করে। অর্থাৎ ভেসো ডাইলেশন, বিটা টু যেটা করে সেটা হচ্ছে কি করে, আপনার ভেসো ডাইলেশন করে, তাই তো। তো ভেসো ডাইলেশন করলে আপনার কি হবে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাও কি হবে? কমবে। এখন দেখেন, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে কি? বাধাটা কম, তাই তো। তার মানে আপনার আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে ব্লাড যতটুকু যাচ্ছে একটু বেশি যাবে। তার মানে আপনার ভেনাস সাইডে ব্লাড বেশি। ভেনাস সাইডে ব্লাড বেশি মানে আপনার হার্ট, মানে ব্যাক টু দ্য হার্ট, মানে ভেনাস রিটার্ন তখন একটু হলেও বাড়বে। আমার হার্টের উপর কি হবে? পিরুলুটটা একটু হলেও বাড়বে, তাই তো। হার্টের উপর পিরুলুটটা একটু হলেও বাড়বে। এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমলে আমার হার্ট সিস্টোল করার সময় যে বাধা পায়, ঠিক আছে, সেটাও একটু কমবে। অর্থাৎ টিপিআর কমলে কার্ডিয়াক আউটপুট এমনিতে একটু হলেও বাড়ে। তার মানে আপনি এমন একটা ড্রাগ দিবেন যেটা টিপিআর কে কমায়। ফার্স্ট অফ অল যেটা এমন একটা ড্রাগ দিবেন যেটা হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনটাকে একটু হলে বাড়াবে, কার্ডিয়াক আউটপুট মেনটেন হবে, ব্যাক ফ্লো কমবে, ব্যাক প্রেশার কমবে, সব কারেক্ট হবে, সিমটোমেটিক ইমপ্রুভ হবে। তার সাথে আপনি এমন একটা ড্রাগ দিবেন যেটা কিনা ভ্যাসোডাইলেশন করতে পারে, হালকা ভ্যাসোডাইলেশন ইফেক্ট আছে, যেটা কিনা টিপিআর কে কমাইলে হার্ট কি করবে, আরো রিল্যাক্স হয়ে সামনের দিকে ফরওয়ার্ড করতে পারে। অর্থাৎ সামনের দিকে তার বাধা কম, টিপিআর কম, এজন্য হার্ট কি করে, যে একটু রিল্যাক্স হয়ে সামনের দিকে আরো বেশি ফোর্সফুলি মানে ব্লাডটাকে ইজেক্ট করতে পারে, ঠিক আছে। তো এইসব ইফেক্টের কারণে দেখা যায় যে আপনার একটা ড্রাগই আছে এইসব ইফেক্ট, সেটা হচ্ছে ডোবিউটামিন, যে যার কিনা প্রিডোমিনেন্ট ইফেক্ট হচ্ছে বিটা ওয়ান, যেটার মাধ্যমে সে কি করে, হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনটাকে কি করে, বাড়া দেয়। তখন কার্ডিয়াক আউটপুট, মানে পেশেন্ট মরে যাবেন এটলিস্ট, ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট হালকা একটু বাড়বে, পেশেন্টের অর্গান পারফিউশন গুলো ঠিক থাকবে, ঠিক আছে। আর বিটা টু এর মাধ্যমে স্যার কি হবে, যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি হবে, কমে যাবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স করলে হার্ট আরো ইজিলি ব্লাডকে পাম্প করতে পারবে। অর্থাৎ আপনার কার্ডিয়াক আউটপুটটা মেনটেন হবে, পেশেন্ট অ্যাটলিস্ট শকটাকে আপনি কিছু সময়ের জন্য কারেক্ট করে রাখতে পারবেন। কিন্তু পেশেন্টকে আলটিমেটলি আপনার অন্য কিছু করতে হবে, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, যদি পেশেন্ট রাইট টাইমের ভিতরে আসতে পারে। না হলে পেশেন্টকে আপনি কি দিবেন, 6 ঘন্টা 12 ঘন্টা পরে আমরা কি দেয়, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দেই, তাই তো। আগে আসলে পিসিআই করে দেবো, পেশেন্ট ব্যাক টু নর্মাল। আর না আসলে লো মলিকুলার হ্যাপারিন দিব, তখন হচ্ছে পেশেন্ট কি হবে, এটা মানে আমি ক্লটটাকে অ্যাটলিস্ট ডিসলজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি ওই যে যতটুকু পারা যায় আমি ভেন্ট্রিকুলার মাসেলকে মানে বাঁচানোর চেষ্টা করবে, তাই তো, যাতে মানে এগুলা ইরিভার্সিবল ডেথ যেটা নেক্রোসিসে হয় সেটা সেই দিকে যেন না যায়, ঠিক আছে। আমি ওই টাইমের আগে র্যাপিডলি পেশেন্টকে রিসাসিটেট করবে, মানে হিমোডাইনামিক্স স্টেবল করতে হবে। এবং এটার জন্য পারফেক্ট ড্রাগ হচ্ছে আপনার ডবিউটামিন। এই জন্যই কার্ডিওজেনিক শকে আপনাকে যদি কেউ বলে একটা ড্রাগের নাম বলেন, কোনটা দিবেন আপনি? এটা হচ্ছে ডবিউটামিন, ঠিক আছে, ইনজেকশন ডবিউটামিন, নট অন্য কিছু, ডোপামিন টোপামিন এগুলো কিছু না, ডবিউটামিন, ঠিক আছে। কার্ডিওজেনিক শকের একটা যদি ট্রিটমেন্ট বলি আমি, যে কি দিব একটা জিনিস, সেটা হচ্ছে ইনজেকশন ডাবিউটামিন, ঠিক আছে। নাইমা, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। রিসেপ্টর গুলো কি মানে বেশি ক্লামজি মনে হচ্ছে নাকি মোটামুটি মানে কনসেপ্ট গুলো মাথায় নেওয়া যাচ্ছে কোনটা? ভাইয়া আগে হচ্ছে ফার্স্ট টার্মে তো এগুলো পড়ছি, মানে মোটামুটি বুঝতে পারছি, মানে সমস্যা হচ্ছে না। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আহ আজকে আমাদের প্রায় অনেকক্ষণ অনেকক্ষণ ক্লাস হয়ে গেল, প্রায় 7:25 আগে মনে হয় আমি শুরু করছিলাম, এখন প্রায় 11:47 PM আসলে। তো মানে আপনারা অনেকক্ষণ ধরে ছিলেন আজকে, তো সেটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমরা বেশ
বেশ ভালো টপিক কনসেপ্ট আজকে আলোচনা করছি, ঠিক আছে? কার্ডিওভাস্কুলার সিস্টেম, তার সাথে অ্যাড্রিনার্জিক ফার্মাকোলজি, হ্যাঁ। এবং এইগুলো পারা মানে এগুলো কিন্তু আমি একটা বলি আপনাদের, ইউসেমি স্টেপনে এই যে এই টপিকগুলা আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো এড়াই যেতে চায়। এবং ওরা এড়াই যেতে চায় দেখেই দেখা যায় যে যখন স্টেপ ওয়ানের মার্কস ছিল তখন দেখা যায় ওরা ভালো মার্কস পাইতো না, ঠিক আছে? এইগুলা যারা বুঝে বুঝে ভালো করে পড়তো, ঠিক আছে, ওরা দেখা যায় স্টেপ ওয়ানে অনেক মার্কস পাইতো, ঠিক আছে? এগুলো মানে আমি আমার শোনা কথা, আমি স্ট্যাটিস্টিক্স বলতেছি, ঠিক আছে? আপনি দেখবেন ইওয়ার্ল্ডে যখন এসব কোশ্চেন সলভ করতেছেন দেখবেন যে ইওয়ার্ল্ডের পাশে পার্সেন্টেজ থাকা কে কত পার্সেন্ট এই কোশ্চেনগুলো দাগেছে, দেখবেন এগুলো খুবই 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 কম। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড এইসব কনসেপ্টে স্টুডেন্টেরা অনেকটাই দুর্বল, এই হিমোডাইনামিক্স, অ্যাড্রিনার্জিক ফার্মাকোলজি এগুলোর উপর, ঠিক আছে, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের হিমোডাইনামিক্স এর উপর, ঠিক আছে? এবং এইগুলোতে যারা ভালো করে তারা স্টেপ ওয়ানে তো এখন পাশ ফেল করছে, মার্কস বুঝার কিনা, কিন্তু এই জিনিসটার কনসেপ্ট আপনি কাজে লাগাবেন কোথায়? স্টেপ ওয়ানে তো লাগাচ্ছেন আপনার কনফিডেন্স, আপনি যখন মক টেস্ট দিবেন আপনার মার্কস দেবেন অনেক অনেক ভালো আসতেছে, ঠিক আছে, যেটা কিনা স্টেপ ওয়ানে 240 250 পর্যন্ত রিফ্লেক্ট করে, ঠিক আছে? আপনি এই কনসেপ্ট এই কনফিডেন্স নিয়ে আপনি স্টেপ ওয়ান পরীক্ষায় বসবেন, ঠিক আছে? যেখানে পাস মার্ক মাত্র 196, ঠিক আছে? তো আপনি এইগুলা আপনি ইমপ্লিকেট করতে পারবেন ইয়ার ক্ষেত্রে, স্টেপ টু এর ক্ষেত্রে, যখন আপনি স্টেপ টু দেন, ঠিক আছে? তো এটা স্টেপ টুর ক্ষেত্রে মার্কস বাড়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হেল্প করবে, কারণ এই কনসেপ্ট গুলো একটু একটু ট্রিকি, ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে করে বলতে হয়, চিন্তা করতে হয়, ঠিক আছে? তো আমি আশা করি আপনারা সবাই বুঝছেন কনসেপ্টগুলো যতটুকু পারা যায়। তারপরে যে ভিডিওটা দেখবেন, আর আমি কিছু কোশ্চেন দিব আজকে কালকের মধ্যে আপনাদের, এই কোশ্চেনগুলা এই ক্লাসটা ভালো করে দেখার পরে আপনারা পড়াশোনা করার পরে কালকে প্রশ্নের মধ্যে আমাকে আনসার করে দিবেন, আমি আপনাকে তাকে সময় দিলাম, ঠিক আছে? এবং নেক্সট শুক্রবার আমাদের ক্লাস আছে, এবং ইন দ্য মিন টাইম এর মধ্যে আবার একটা ছোট কাজ হতে পারে, জাস্ট একটু সময় আমি কিছু প্রশ্ন ডিসকাস করবো, কিছু র্যান্ডম কোশ্চেন, ঠিক আছে? আমি সেই ক্লাসে শিডিউল আপনাকে দিয়ে দিব, আপনাদের দিয়ে দিব। তো আপনাদের সবাইকে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ আসলে আজকে, মানে এত সময় থাকার জন্য, লাইভ ক্লাসে ছিলেন। সো আপনার কেউ কি কিছু বলতে চান, মানে কোনো টপিক নিয়ে কোনো কিছু নিয়ে, নাহলে আমরা আজকে মিটিং আমাদের ক্লাস সেশনটা এখানে এখানে রাখবো আর কি, শেষ করে দেবো? এনিথিং?